হ্যালো এভরিওয়ান, ভেবে দেখো তো একটি রহস্যময়ী হোটেল যেখানে সাধারণ মানুষ নয় বরং আশ্রয় নেয় অপূর্ণ ইচ্ছে নিয়ে ঘুরে বেড়ানো কিছু আত্মারা। আর এই হোটেলের মালিক হচ্ছে জ্যাং মানিওয়াল, যেও কিনা ছিল একজন অতৃপ্ত আত্মা এবং একটা অভিশাপের কারণে এই পৃথিবীতে আটকে গিয়েছে। একদিন সেই হোটেলেই আসে ম্যানেজার হিসেবে আমাদের গল্পের নায়ক চ্যান, যে কিনা ছিল একজন সাধারণ মানুষ। আত্মা দেখলেই ভয়ে তো জানের পানি শুকিয়ে যায়। এদের মধ্যে ধীরে ধীরে প্রেম গড়ে ওঠে। তো ধীরে ধীরে ওদের ভালোবাসাটা কোন পর্যায়ে যায় তাই আমরা এই ড্রামাতে দেখব। আর হ্যাঁ, এই ড্রামাটার নাম হচ্ছে হোটেল ডেল লুনা, যার অর্থ করলে দাঁড়ায় চাঁদের হোটেল। সব থেকে বড় কথা হচ্ছে এই ড্রামাতে তোমাদের প্রিয় নায়িকা আয়ু রয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, এবার গল্পে আসি। গল্পে শুরু হয় বহু শতাব্দী আগে। সেখানে আমরা ফিমেল লিড ম্যানুয়ালকে দেখতে পাই, যে ছিল একজন ডাকাত দলের সর্দারিনী। তো পথে যাওয়ার সময় ম্যানুয়াল একটি রেস্টুরেন্ট দেখতে পায়। তো খাবার খাওয়ার জন্য সেই রেস্টুরেন্টে থামে। এই রেস্টুরেন্টের যে মালকিন ছিল সে ওর সাথে কথা বলতে থাকলেও ম্যানুয়াল ওনার কথায় তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তবে ম্যানুয়াল কথায় কথায় জানতে পারে যে এই মহিলা নাকি মৃত আত্মাদেরকে দেখতে পায়। এতে তখন ও উৎসুক হয়ে সেই মহিলার কাছে জানতে চায়, আচ্ছা আপনি কি জানেন যে হোটেল ডেল লুনা কোথায় পাওয়া যাবে? আসলে ম্যানুয়াল ছিল একজন ডাকাত সর্দারিনী, যার কারণে ও অনেক নিষ্পাপ নির্দোষ মানুষদেরকে মেরে ফেলেছে। তাই এখনও সেই হোটেল ডেল লুনায় যেতে চাই সেই মানুষদের কাছে ক্ষমা চাইতে, কারণ তারা তো এখন মৃত হয়ে গেছে। ম্যানুয়াল এটাও জানে যে ওই হোটেলে যেতে হলে ওকেও মৃত্যুবরণ করতে হবে, তাতে ওর কোনো যায় আসে না, কারণ ও শুধুমাত্র ক্ষমা চাইতে চায়। তখনই কিছু লোক ওর উপরে অ্যাটাক করতে আসে, যারা এতক্ষণ ওর পিছু নিচ্ছিল। তবে ওরা ম্যানুয়ালকে স্পর্শ করতে পারে না, কারণ ততক্ষণে ম্যানুয়াল চলে এসেছিল হোটেল ডেল লুনায়। ও তো এই সময় নিজের আশেপাশে কারোর উপস্থিতি টের পায়। এতে নিজের তলোয়ার চালাতে শুরু করে। তবে তখনই সেখানে একটা বিশাল গাছ দেখা যায়, যেটা ওর তলোয়ারটাকে আটকে দেয়। এতে এবার ও বুঝতে পারে যে ও সত্যি সত্যি হোটেল ডেল লুনায় চলে এসেছে। তখনই সেখানে ওই রেস্টুরেন্টের মালকিন চলে আসে, যিনি আসলে গডেস মাগো এবং এই হোটেলের মালিক, মানে হোটেল ডেল লুনার মালিক। তো সেই হোটেল ডেল লুনার দায়িত্ব ম্যানুয়ালকে দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। সিন ওখানে কাট হলে আমরা কয়েক যুগ পরের সিন দেখতে পাই। এখন সময়টা হচ্ছে 1998 সাল, যেখানে আমরা চ্যান নামে একটি ছোট ছেলে এবং তার বাবাকে দেখতে পাই। আজ ছিল চ্যানের জন্মদিন। তবে চ্যান খুব ভালো করেই জানতো ওর বাবার কাছে ওকে উপহার কিনে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখনই ও পাশে কিছু টাকা পড়ে থাকতে দেখে। তবে সেই টাকাটা ও প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়। এ সময় এক ফুল বিক্রেতা মহিলাই সব লক্ষ্য করছিল। তিনি চ্যানের কাছে আসলে চ্যানের বাবা তাকে তাড়িয়ে দেয়। আর এ সময় আমরা দেখতে পাই নদী থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়, যাকে কিনা 10 দিন আগে হত্যা করা হয়েছে। তো এরপর আমরা ম্যানুয়ালকে দেখতে পাই, যে কিনা এতদিন ধরে এই হোটেল ডেল লুনার দেখাশোনা করে আসছে। পূর্ণিমার রাতে এই হোটেলে অনেক বেশি কাস্টমার আসে। কাস্টমার বলতে এখানে মৃতদেরকে বোঝানো হয়েছে। তো ম্যানুয়াল তখন নিজের কাস্টমার নোকে হোটেল খুলে দেওয়ার জন্য বলে, কারণ আজকে অনেক বেশি কাস্টমার আসবে। এরপরই আমরা চ্যানের বাবাকে দেখতে পাই, যে কিনা কিছু একটা চুরি করে পালাচ্ছিল। তবে পালাতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। তারপরও সে আবারও উঠে দৌড়াতে শুরু করে। এখানে একটা টুইস্ট আছে, যা একটু পরেই জানতে পারবে। চ্যানের বাবা দৌড়াতে দৌড়াতে হোটেল ডেল লুনার কাছে চলে আসে। সে তো এই হোটেল দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে এখানে সে এই হোটেল দেখেনি। তখনই সে দেখতে পায় যে মেয়েটির লাশ আজ পানি থেকে উদ্ধার করা হয়েছিল, সেই মেয়েটি হোটেলে প্রবেশ করছে। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং নিজেও কৌতূহলবশত সেই হোটেলে প্রবেশ করে। সেখানে তার সাথে ম্যানেজার নোয়ের দেখা হয়। ম্যানেজার নো তাকে দেখেই বুঝতে পারে যে লোকটা এখনও পুরোপুরিভাবে মারা যায়নি, মানে জীবন মৃত্যুর মাঝে আছে। তার মানে এখনও চ্যানের বাবার এই হোটেলে আসার সময় হয়নি। চ্যানের বাবা অবাক হয়ে ঘুরে ঘুরে হোটেল দেখছিল। তখন সে সেই গাছটির সামনে চলে আসে, যেটা আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম ম্যানুয়ালের তলোয়ার আটকে দিয়েছিল।
যদিও গাছটা এখানে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল, তারপরও চ্যানের বাবা সেটাতে ফুল ফুটতে দেখে। তাই সে তখন সেখান থেকে একটা ফুল চ্যানের জন্য নিতে যায়। তবে তখনই সেখানে একজন এসে ওনাকে মারতে যায়, কারণ উনি নাকি সাবান চুরি করেছে। 훔치려고 했잖아. 아이고. 얘한테 물려 죽고 싶어? চ্যানের বাবা এতে ম্যানুয়ালকে বুঝিয়ে বলে, আমি কোনো চুরি করিনি, আমি শুধু আমার ছেলের জন্য একটা ফুল নিতে এসেছিলাম। এটা শুনে ম্যানুয়াল অবাক হয়ে যায়, কারণ এই গাছটা 1000 বছর ধরে শুকিয়ে আছে, ফুলের ছিটে ফোটাও নেই। তো ম্যানুয়াল কিছু একটা ভাবে এবং চ্যানের বাবাকে বলে, আপনি ওই সিঁড়ি থেকে পড়ে গিয়ে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছেন। আমি চাইলে আপনাকে বাঁচাতে পারি, তবে এর জন্য একটি শর্ত আছে। 20 বছর পর আপনার ছেলেকে আমার হাতে তুলে দিতে হবে। এতে চ্যানের বাবা কিছুতেই রাজি হতে চায় না। তবে পরক্ষণেই সে ভেবে দেখে যে চ্যান এখনও ছোট, আর এই মুহূর্তে সে যদি মারা যায় তাহলে চ্যানের দেখাশোনা কে করবে। তাই সব কিছু ভেবেচিন্তে সেই শর্তে রাজি হয়ে যায়। তো ম্যানুয়ালের সাথে এই চুক্তিতে রাজি হতে না হতেই সে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। পাশে দাঁড়িয়ে তার ছেলে ছোট্ট চ্যান তার জন্য কান্না করছিল। চ্যানের বাবা এখনও সবটা বুঝে উঠতে পারে না যে সে এতক্ষণ যে হোটেল ডেললুনায় ছিল সেটা আদৌ সত্যি নাকি সে শুধু স্বপ্ন দেখেছে। যাই হোক, পরের দিন হসপিটাল থেকে বাড়ি যাওয়ার সময় উনি সেই মেয়েটার ফিউনারেল হতে দেখে, যে মেয়েটাকে কিনা সে কালকেই হোটেল ডেললুনায় প্রবেশ করতে দেখেছিল। এদিকে ওই মেয়েটার আত্মা তখন ম্যানুয়ালের সাথে কথা বলছিল। মেয়েটার আত্মা জানায়, আমি হচ্ছে একজন গুপ্তচর, তবে আমার পরিচয় ফাঁস হওয়ার পরে আমাকে একজন মেরে ফেলেছে। আমার শেষ ইচ্ছে হলো এটাই, আমি চাই যে আমাকে মেরেছে তার যেন শাস্তি হয়। ম্যানুয়াল ওর শেষ ইচ্ছা পূরণ করতে রাজি হয়ে যায়, তবে তার বিনিময়ে পারিশ্রমিক চাই। মেয়েটি এতে নিজের মাথায় থাকা গুলিটা খুলে ওকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দেয়। তো এরপরই ম্যানুয়াল মেয়েটির শেষ ইচ্ছে পূরণ করতে লেগে যায় এবং ও প্রথমে একটি অ্যাওয়ার্ড শোতে চলে আসে, যেখানে ম্যানুয়াল সোজা গিয়ে দাঁড়ায় বিজনেসম্যান পার্কের সামনে। অদ্ভুত বিষয় হলো এত লোকের মধ্যে শুধু এই পার্ক নামের লোকটাই ওকে দেখতে পাচ্ছিল। এটা বুঝতে পেরে পার্ক নামে ওই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এই সুযোগে ম্যানুয়ালও তাকে অনেক বেশি ভয় দেখায়, যেটাতে তিনি সবার সামনে স্বীকার করতে বাধ্য হয় সে গুপ্তচর মেয়েটাকে আসলে তিনিই হত্যা করেছেন। কাজ শেষ হয়ে গেলে ম্যানুয়াল ফিরে আসে এবং ওই মেয়েটির দেওয়া লোকেশন অনুযায়ী গিয়ে অনেক বেশি হিরে পায়। ম্যানুয়াল তো এতগুলো হিরে পেয়ে বেশ খুশি হয়। 당분간 샴페인을 마음껏 딸 수 있겠어. 그동안 밀린 대출금 상환해야 합니다. 빚이 이렇게 많았어? 그래, 요거면은 충분하지. 앞으로 낼 대출금도 필요합니다. 대출이 이렇게 많아? 아니 무슨 호텔 경영을 이따위로 하는 거야? তবে ম্যানেজার নো জানায় হোটেলের অনেক বেশি ক্ষতিপূরণ রয়ে গেছে, সেগুলো পরিশোধ করতে এগুলো লাগবে। তাছাড়া চ্যানের বাবাকেও টাকা পাঠাতে হবে যাতে তিনি চ্যানকে ভালোভাবে মানুষ করতে পারে। তো এদিকে চ্যানের বাবার অ্যাকাউন্টে যখন এতগুলো টাকা আসে সে তো বুঝতে পারে তার মানে হোটেল ডেললুনার সেই মালিক ম্যানুয়ালি তাকে টাকা পাঠিয়েছে। তাই সে হোটেল ডেললুনা খুঁজে বের করার চেষ্টা করে, কারণ সে কোনো মতেই এতগুলো টাকার বিনিময়ে নিজের ছেলেকে ম্যানুয়ালের কাছে দিতে চাচ্ছিল না। এমনই একদিন যখন চ্যান একা ছিল তখন ওর কাছে ম্যানুয়াল আসে এবং ওকে একটি ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় 20টা বছর। এখন সময় 2018 সাল। ইতোমধ্যেই চ্যানের বাবা মারা গেছে এবং চ্যানের বাবা ম্যানুয়াল যে টাকা দিয়েছিল সেই টাকাগুলো দিয়ে চ্যানকে এতদিন আমেরিকায় বড় করে তুলেছিলেন। মৃত্যুর আগে তিনি চ্যানকে বারবার বলেছিল যেন চ্যান কোনো মতেই কোরিয়াতে ফেরত না যায়। তবে চ্যান এবার দেশে ফিরেই আসে, কারণ ও নিজের বাবার এসব কুসংস্কারের কথা একদমই বিশ্বাস করে না। ওর মনে হতো হোটেল ডেললুনা বলতে কোনো কিছুই নেই। তবে প্রতি জন্মদিনে ওকে কেউ একজন ফুলের তোড়া গিফট করে, আর দেশে ফিরতেও কেউ একজন ওকে ফুলের তোড়া দেয়। এবং এবার তার সাথে একটা চিঠিও ছিল। চিঠিতে লেখা ছিল, খুব শীঘ্রই তোমাকে হোটেল ডেললুনাতে কাজের জন্য আসতে হবে, তাই তুমি রেডি থেকো। এবার এটাতে চ্যান একটু ঘাবড়ে যায়। মেট্রো স্টেশনে গিয়ে ও সোজা ফুলটা ডাস্টবিনে ফেলে দেয় এবং ট্রেনে ওঠে। তবে ও যে কেবিন বুক করেছিল সেখানে গিয়ে ও ম্যানুয়ালকে দেখতে পায়। এতে তো ও প্রচণ্ড অবাক হয়ে যায়,
কারণ ম্যানুয়ালের হাতে সেই ফুলের তোড়াটা ছিল যেটা ও ডাস্টবিনে ফেলে দিয়েছিল। চ্যান বুঝতে পারে এতদিন তাহলে এই মেয়েটাই ওকে ফুল পাঠিয়ে গেছে। তাই ও তখন ম্যানুয়ালকে বলে, আমি কোনোভাবেই এই হোটেল ডেলুনাতে যেতে পারবো না। ম্যানুয়াল এতে হেসে ওর চোখে ফু দেয় এবং ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। 저한테 뭐 한 겁니까? 생일 축하해. 이번 선물은 아주 특별할 거야. যেটাতে এবারও ভয় পেয়ে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে যায়। বাড়িতে গিয়ে চ্যান তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে দেশ থেকে পালিয়ে যাবে বলে। কিন্তু তখনই ওর চোখে হঠাৎ করে জ্বালাপোড়া হতে শুরু করে। আসলে ওই ফু দেওয়ার মাধ্যমে ম্যানুয়ালকে এমন একটা শক্তি দিয়ে দিয়েছে যেটাতে ও এখন আত্মাদেরকে দেখতে পাবে। তবে চ্যান এখনও এটা জানে না, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। তবে ট্যাক্সি স্ট্যান্ডে ও যখন বসেছিল তখন ও দেখতে পায় একটা মেয়ে বারবার ওর দিকে তাকাচ্ছে। আসলে এটা একটা মেয়ের আত্মা ছিল, তবে চ্যান তো আর সেটা জানতো না। মেয়েটি এভাবে বারবার তাকাচ্ছে দেখে চ্যান মনে করে মেয়েটি হয়তো অন্ধ, কারণ তার চোখে চশমা ছিল। এতে মেয়েটি নিজের চোখের চশমা খুলে দেখায়। চ্যান অবাক হয়ে দেখতে পায় যে মেয়েটি তো চোখ বলতে কিছুই ছিল না, সেখানে শুধু ছিল গর্ত। চ্যান এটা দেখে ভয়ে দৌড় দেয় এবং ওই মেয়েটি ওর পিছু পিছু যেতে থাকে। চ্যান একটি জায়গায় লুকিয়ে পড়ে, তবে সেখানে ম্যানুয়াল আগে থেকে সবকিছু দেখছিল। ও ভয় দেখিয়ে চ্যানকে আবারও আত্মাটির সামনে পাঠিয়ে দেয়, যেটাতে চ্যান চিৎকার করতে যাবে তার আগে ম্যানুয়াল ওর মুখ চেপে ধরে এবং দূরে একটা পাথর ছুঁড়ে মারে, যেটাতে মেয়েটি শব্দ পেয়ে ওদিকে চলে যায়। ম্যানুয়াল এখানে ওকে বলে, জন্মদিনের উপহার হিসেবে আমি তোমাকে এই পাওয়ারটা দিয়েছি, তুমি এখন থেকে আত্মাদেরকে দেখতে পাবে। চ্যান ওকে অনুরোধ করে বলে, আমার এসব পাওয়ার লাগবে না, তুমি দয়া করে আমার চোখ আগের মতো করে দাও। ম্যানুয়াল বলে, এটা আর সম্ভব নয়, ভালো হবে যে তুমি এখন আমাদের হোটেল ডেলুনাতে কাজ করতে আসো, কারণ এছাড়া তোমার আর কোনো উপায় নেই। এদিকে আমরা সেই বিজনেসম্যান পার্ককে দেখতে পাই যে এতদিন জেলে ছিল এবং জেল থেকে বেরিয়ে আসে। তখনই ও ম্যানুয়ালকে দেখতে পাই। ও চিনতে পারে এটাই সেই মেয়ে যার কারণে ওর সত্যিটা সবার সামনে এসেছিল। তাই তো সে প্রতিশোধের নেশায় জ্বলে ওঠে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ম্যানুয়াল চ্যানকে বলে ওর জন্য চা নিয়ে আসতে। এতে চ্যান চা নিয়ে আসতে চলে যায়। এই সময় চ্যান পালিয়ে যাওয়ার ফন্দি আটে, তবে কিছু দূর যেতেই ও আবারও ফিরে আসে আর দেখতে পায় যে ম্যানুয়ালের বুকে তো একটা রড ঢুকে গেছে। আসলে এটা ওই পার্কের কাজ ছিল, তবে ম্যানুয়াল তো মারা যায় না, বরং উল্টো সেই রড দিয়েই পার্ককে সেখানেই শেষ করে দেয়। চ্যান এটা দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ম্যানুয়াল ওকে কিছুতেই যেতে দেয় না। এরপর দুজনে একটি জুতোর দোকানে যায়, কারণ ম্যানুয়াল আগেই চ্যানের জুতো নষ্ট করে ফেলেছিল। ও ওকে নতুন একজোড়া জুতো উপহার দেয়। যদিও জুতোগুলো চ্যানের মোটেও পছন্দ হয়নি, তবুও সেগুলো নিতেও বাধ্য হয়। ম্যানুয়াল চ্যানকে হোটেল ডেলুনার ম্যানেজার হিসেবে কি কি কাজ করতে হবে তা ব্যাখ্যা করে। ও জানায়, তোমার কাজ হবে আত্মাদের কথা শোনা, তাদের সমস্যা বোঝা এবং কাউন্সেলিং করা। আর যদি আত্মাদের কোনো অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে সেটা আমি নিজেই পূরণ করব। এরপর ম্যানুয়াল মৃত্যুর পরে জীবন সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করে। ওর মতে কোনো মানুষ মারা গেলে এঞ্জেলরা এসে তার আত্মাকে নিয়ে যায়, তারপর সেই আত্মাকে শ্যাডো রিভার পার করানো হয়। এরপর জীবিত অবস্থায় করা তাদের সমস্ত কাজের উপরে ভিত্তি করে তাদের বিচার এবং শাস্তি হয়। কিন্তু কিছু আত্মা পথ হারিয়ে ফেলে, সেসব পথভ্রষ্ট আত্মাদের জন্যই এই হোটেল ডেলুনা। এখানে তারা শান্তি পায়, নিজেদের কষ্ট কাটিয়ে উঠতে শেখে এবং পরবর্তীতে পরলোকে যায়। তবে সবকিছু জানার পরও চ্যান কিছুতেই এই হোটেলে কাজ করতে রাজি হয় না। তখনই সেখানে সেই মৃত মেয়েটির আত্মা চলে আসে, তবে চ্যান সেই মেয়েটিকে দেখে ভয় পায় না। এদিকে ম্যানুয়াল হোটেলে ফিরে আসে আর সেই শুকনো গাছের দিকে তাকিয়ে থাকে। আসলে এই গাছটির সাথে ম্যানুয়ালের জীবন একই সূত্রে গাঁথা। যেমনভাবে এই গাছটির জীবনও থেমে আছে, তেমনভাবে ম্যানুয়ালের জীবনও থেমে আছে। ওর বয়স সেই হতে একই রয়ে গেছে। যাই হোক, এরপরও যখন হোটেল থেকে বের হয় একটা বাঘের আত্মাকে দেখতে পায়, যেটা কিনা শহরের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে রাত হয়ে গিয়েছিল, তবে চ্যানের বাড়িতে সেই অন্ধ মেয়েটির আত্মা চলে আসে এবং চ্যানকে জ্বালাতন করতে থাকে, যেটাতে চ্যান অতিষ্ঠ হয়ে পরের দিনই হোটেল ডেলুনায় চলে আসে। সেখানে ম্যানেজার নোয়ের সাথেও দেখা হয়ে যায়। ও এখান থেকে জানতে পারে ম্যানেজার নো এই হোটেলে 30 বছর ধরে কাজ করছে। ম্যানেজার নো তখন ওকে বলে, এখন তুমি যদি এই হোটেল ডেলুনার ম্যানেজার হও তাহলেই আমি অবসর নিতে পারবো
এবং শান্তিতে থাকতে পারবো। তখনই সেখানে ম্যানুয়াল চলে আসে এবং সবার সামনে চ্যানকে হোটেল ডেল লুনার নতুন ম্যানেজার হিসেবে ঘোষণা করে। তবে চ্যান এতে মানা করে দেয় আর বলে, আমি এখানকার ম্যানেজার হতে চাই না। এতদিন পর্যন্ত তুমি আমার বাবাকে যে টাকাগুলো দিয়েছিলে তা আমি আস্তে আস্তে শোধ করে দেব। এটা বলেই ও কিছু টাকা ম্যানুয়ালকে দেয়। ম্যানুয়ালও এবার আর কোনো কথা না বাড়িয়ে ও টাকাটি নিয়ে নেয়। চ্যান তখন সেখান থেকে চলে যাওয়ার জন্য লিফটে ওঠে। তবে লিফটের ভিতরেই ও আরও একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। এ তো বুঝতে পারে আত্মা দেখার পাওয়ার এখনও ওর মধ্যেই রয়ে গেছে। এইদিকে আমরা দেখতে পাই ম্যানুয়াল তখন সেই বাঘের আত্মাটিকে খোঁজার জন্য বের হয়েছিল। চ্যানও তখন ওর পিছনে পিছনে যায়। ম্যানুয়াল ওকে নিজের গাড়ির কালেকশন দেখায়, যেখানে অনেক দামি দামি গাড়ি ছিল। চ্যান তো অবাক হয়ে যায়। এরপর দুজনে একটা স্পোর্টস কার করে একটা জাদুঘরে চলে আসে এবং সেই বাঘের ছবি দেখতে পায়। ওরা দুজনেই জানতে পারে যে এই বাঘটা কোরিয়ান প্রজাতির শেষ বাঘ ছিল। তবে একজন ধনী ব্যবসায়ী বাঘটিকে বন্দি করে রেখেছিল নিজের কাছে। প্রাকৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়ায় বাঘটি একসময় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ওভাবেই মারা যায়। এদিকে ওই অন্ধ মেয়েটির আত্মা চ্যানকে বারবার জ্বালাচ্ছিল, যেটা দেখে ম্যানুয়াল এবার চ্যানের সাহায্য করে এবং ওই অন্ধ মেয়েটির আত্মাকে নিজের হোটেল ডেল লুনায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এরপর দুজনে একটি ক্যাফেতে বসে, যেখানে ম্যানুয়াল চ্যানকে চ্যালেঞ্জ করে বলে, যদি তুমি চা এক ফোঁটাও না ফেলে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে আর হোটেলে কাজ করার জন্য জোর করব না। চ্যান এতে চা নিয়ে আসতে যায়। তবে পথের মধ্যে ও একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায় আর ভয়ে ওর হাত থেকে চা পড়ে যায়। তার মানে ও চ্যালেঞ্জ হেরে গেল। তারপরও ম্যানুয়াল তখন বাইরে বেরিয়ে আসে এবং হোটেলে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই ম্যানেজার নো আজ অবসর নিতে চলেছে। তাই সবাই তাকে অভিনন্দন জানাতে থাকে। ম্যানুয়াল তখন ম্যানেজার নোকে বলে, নতুন কাউকে খোঁজো, কারণ চ্যান আত্মাদের দেখে অনেক বেশি ভয় পায়। ওকে ম্যানেজারে রাখা খুব একটা ভালো হবে না। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা হোটেলে আসে, মানে যে হোটেলে ও আগে কাজের জন্য অ্যাপ্লাই করেছিল। তো ও ওখানে একটা কার্ড পায়, যেটা সেই বাঘের সম্পর্কিত একটা কার্ড ছিল, মানে সেই ধনী ব্যবসায়ীর ঠিকানা লেখা ছিল ওতে। তবে লিফটে উঠে ও আবারও একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। এতে তো ভয়ে দিশেহারাই হয়ে যায়। এরপর হোটেলের সুপারভাইজার ওকে একটা গেস্টকে রুম অবধি পৌঁছে দিতে বলে। চ্যান এতে গেস্টকে পৌঁছে দিতে যায়। তবে তখনই সেখানে অন্ধ মেয়েটির আত্মা চলে আসে, যেটাতে চ্যান ভয় পেয়ে সোজা সুইমিং পুলে লাফ দেয়। যাই হোক, এরপর ওরা দুজনে মিলে সেই কার্ডের সূত্র ধরে ধনী ব্যবসায়ীর কাছে পৌঁছে যায়। ধনী ব্যবসায়ী চ্যানকে এখানে দেখে খুশি হয়ে যায় আর বলে, অসুস্থ হওয়ার পর থেকেই প্রথম আমাকে কেউ দেখতে আসলো। ম্যানুয়ালের সময় একটা পেন্টিং দেখছিল, যে পেন্টিংটা একটি বনের ছিল আর অনেক বেশি দামি ছিল। মূলত এই জঙ্গল থেকে ওই বাঘটি এসেছিল। তো এরপর এক বসে ম্যানুয়াল বলে, এটা দিয়ে দেন, তাহলে আমি কথা দিচ্ছি মৃত বাঘের ওই আত্মাটা আপনাকে আর স্বপ্নে এসে জ্বালাবে না। এটা শুনে চ্যান বুঝতে পারে যে ম্যানুয়াল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের ফায়দা হাসিল করে। তাই ও একটু রেগে যায় এবং রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তবে পথে যাওয়ার সময় ওর সাথে অন্ধ মেয়েটির আত্মার আবার দেখা হয়ে যায়। তবে এবার ও মেয়েটিকে আর ভয় পায় না, উল্টো ধমক দিয়ে বসে। আর মজার ব্যাপার হলো আত্মাটি সত্যি সত্যি এতে ভয় পেয়ে যায়। পরের সিনে দেখা যায় ম্যানেজার নো আসে চ্যানের সাথে দেখা করতে। ম্যানেজার নোকে বলে, হোটেল ডেল লুনায় কাজ করা আমার জীবনের সেরা একটা সিদ্ধান্ত ছিল। খুব কম মানুষই পরলোকের সম্পর্কে জানতে পারে, মানে মৃত্যুর পরে জীবন সম্পর্কে জানতে পারে। এখানে কথা বলতে বলতে চ্যান বুঝতে পারে ও আসলে ম্যানেজার নো এর আত্মার সাথে কথা বলছে। এরপর ম্যানেজার নো হোটেল ডেল লুনায় ফিরে আসে এবং শেষবারের মতো ম্যানুয়ালের সাথে কথা বলে আর এরপরে পরলোকের জীবনে চলে যায়। মূলত চাকরি থেকে অবসর পাওয়ার সাথে সাথে সেই জীবন থেকেও মুক্তি পেল। এদিকে চ্যানও বারবার ম্যানেজার নোয়ের কথাগুলো ভাবছিল। শেষমেশ ও সেই ধনী ব্যবসায়ীর কাছে দেখা করতে যায়। ও জানতে পারে ম্যানুয়াল নাকি তো মধ্যেই পেন্টিংটা নিয়ে চলে গেছে। অন্যদিকে আমরা ম্যানুয়ালকে দেখতে পাই যে সেই বাঘের আত্মাকে ওর প্রকৃত জঙ্গলে ফেরত পাঠিয়ে দেয় আর এর মধ্যে দিয়েই বাঘের শেষ ইচ্ছে পূরণ হয়। পথে যাওয়ার সময় চ্যানের সাথে সেই অন্ধ মেয়ের আত্মাটির দেখা হয়ে যায়। এবার ওই অন্ধ মেয়ের আত্মাটিকে হোটেল ডেল লুনা অবধি পৌঁছে দেয়। হোটেলে ঢোকার সাথে সাথেই মেয়েটি নিজের চোখ ফেরত পেয়ে যায়, যেটা দেখে চ্যান তো বেশ খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার ও প্রকৃত অর্থে কোনো আত্মাকে হেল্প করতে পারলো।
তবে তখনই একটা ভয়ঙ্কর আত্মা ওর উপরে আক্রমণ করতে চায়, কিন্তু সময় মতো ম্যানুয়াল সেখানে এসে ওকে বাঁচিয়ে নেয় আর সেই আত্মাটিকে মেরে ফেলে। তবে চ্যান ভয়ে চোটে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর চ্যানের যখন জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় যে ও হোটেল ডেল লুনায় আছে। বাকি কর্মীরা ওকে নিয়ে মেইন হলে চলে আসে। এই ঘটনার পর থেকে চ্যানের ভয় অনেকটা কেটে গিয়েছিল, এমনকি আশেপাশে হাজার হাজার আত্মা ছিল। ও ঠিক করে ও এখন এই হোটেলের ম্যানেজার হিসেবেই কাজ করবে। তখন সেখানে ম্যানুয়াল আসে আর দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এখান থেকে সিন চলে যায় অতীতে, যেখানে আমরা দেখতে পাই ম্যানুয়াল তো একজন ডাকাত রানী ছিল। তো ও দলবল নিয়ে একটা সেনাবাহিনীর দলের উপরে অ্যাটাক করে এবং সমস্ত কিছু লুট করতে থাকে। তবে তখনই সেখানে রাজ্যের এক বড় যোদ্ধা কোচুং চলে আসে আর সবাইকে মারতে শুরু করে, যেটাতে বাকি ডাকাতরা সেখান থেকে পালিয়ে গেলেও ম্যানুয়াল পালাতে পারে না এবং কোচুং তো ম্যানুয়ালকেই বন্দি করে নেয়। এভাবে কিছুক্ষণ ওদের মধ্যে লড়াই হয়। তবে কোচুং যখন ম্যানুয়ালের মুখ ঠিকভাবে দেখতে পারে তখন তো প্রথম দেখায় ম্যানুয়ালকে পছন্দ করে ফেলে আর এই সুযোগ নিয়েই ম্যানুয়াল ওকে বন্দি করে নেয়। ম্যানুয়াল ভাবছিল হয়তো কোচুং কোনো সাধারণ সৈনিক হবে, কারণ কোচুং অনেক বেশি বকবক করছিল। তো ম্যানুয়াল বিরক্ত হয়ে ওকে ঘোড়া থেকে নিচে ফেলে দেয়। তবে এরই মধ্যে ম্যানুয়াল তো চোরাবালিতেই আটকে যায়। প্রথমে কোচুং সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে আবারও ফিরে আসে এবং একটি দড়ির সাহায্যে ওকে বাঁচিয়ে নেয়। এখান থেকে জানা যায় যে কোচুং কোনো সাধারণ সৈনিক নয়, বরং রাজ্যের জেনারেল। তবে তখনই সেখানেও ডাকাত দলের একটা সদস্য চলে আসে যার নাম ইউন এবং একটি পাথর মেরে কোচুংকে সেখানেই অজ্ঞান করে দেয়। সিন এখান থেকে আবারও বর্তমানে চলে আসে। ম্যানুয়াল সেই শুকিয়ে যাওয়া গাছটির সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে গডেস মাগো চলে আসে আর বলে, এই শুকনো গাছে যখন থেকে ফুল ধরা শুরু করবে তখন থেকেই তুমি মনে করবে তোমার থেমে থাকা জীবন আবারও চলতে শুরু করেছে। তবে ম্যানুয়াল এটা বিশ্বাস করে না, কারণ এত বছর হয়ে গেছে তারপরও এই শুকনো গাছে ফুল তো দূরে থাক, একটা পাতাও দেখা যায়নি। ম্যানুয়াল সেখান থেকে চলে যেতেই আমরা দেখতে পাই গডেস মাগো সেই শুকনো গাছে একটা ফুল ফুটিয়ে তোলে এবং ফুলটি নিয়ে ঘুমন্ত চ্যানের বুকের কাছে রেখে আসে। তো ওই ফুলটা রাখার কারণে চ্যান তখন নিজের স্বপ্নের ভিতরেই ম্যানুয়ালের অতীত দেখতে পায়, যেখানে ম্যানুয়াল, ইউন এবং কোচুং একসাথে ছিল। ও ঘুম থেকে উঠে এই স্বপ্নের বিষয়ে ম্যানুয়ালকে জানায়। তবে ম্যানুয়াল ওকে বলে, হয়তো তুমি বেশিই ভাবছো, এই কারণে উল্টাপাল্টা স্বপ্ন দেখছো। এদিকে চ্যানও শিওর ছিল না স্বপ্নে দেখা ওই মেয়েটা ম্যানুয়ালই ছিল, কারণ ওই ম্যানুয়াল ছিল অনেক বেশি হাসি খুশি আর বাস্তবে ম্যানুয়াল অনেক বেশি গম্ভীর। এরপর চ্যান হোটেলটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ও জানতে পারে ঝড় তুফানের সময় এখানে বিশেষ কিছু মানুষেরা আসে, তবে তাদেরকে 404 নম্বর রুমে থাকতে দেওয়া হয় আর যে ওই রুমে একবার ঢোকে তার আর কখনোই ফিরে আসে না। এখানকারই একটা রুম থেকে সমুদ্র সৈকত স্পষ্ট দেখা যায়। তো বারান্দায় দাঁড়িয়ে ম্যানুয়াল এবং চ্যান কিছু একটা ভাবছিল। তখন ম্যানুয়াল ওর বুকের উপরে হাত রাখে আর ওর হৃদস্পন্দন অনুভব করে বলে, এই হোটেলে যা কিছু আছে সব কিছুই হলো এক ধরনের মায়া। তবে চ্যান এতদিনে এই হোটেলটাকে একটু হলেও ভালোবেসে ফেলেছে এবং ও ম্যানুয়ালের সম্পর্কে জানতে চাইছিল। ম্যানুয়াল এটা শুনে হালকা একটা হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। ম্যানুয়ালের হাসি দেখে এবার চ্যান শিওর হয়ে যায় স্বপ্নেও মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটি আসলে ম্যানুয়াল। তো এরপর হোটেলের কর্মচারীরা ওর সাথে পরিচয় হতে আসে। প্রথমজন হচ্ছে সাং। সাং বলে, আমি 500 বছর আগে একজন স্টুডেন্ট ছিলাম, তবে রহস্যময়ভাবে আমার মৃত্যু হয়। তারপর থেকেই আমি এই হোটেলে কাজ করি। পরেরজন হচ্ছে চই। চই বলে, 200 বছর আগে আমার এক আত্মীয় আমাকে হত্যা করেছিল, তখন থেকে আমি এই হোটেলেই কাজ করি। পরেরজন হচ্ছে জি হিউন। জি হিউন বলে, 70 বছর আগে কোরিয়ায় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেই আমি মারা গিয়েছিলাম আর এরপর থেকেই আমি এই হোটেলে কাজ করি। আমি এখন এই হোটেলে অপেক্ষা করছি আমার বোনের জন্য। আমার বোন যখন মারা যাবে তখন আমিও তার সাথে একসাথেই মুক্তি পাবো, তাই আমি এখনও তার জন্য অপেক্ষা করছি। সবার পরিচয় জানতে পারলেও ম্যানুয়ালের পরিচয় জানা হলো না, তাই চ্যান ওদের কাছ থেকে জিজ্ঞেস করে। তবে কেউ এই বিষয়ে বলতে মানা করে দেয় আর বলে এই বিষয়ে জানা ঠিক হবে না। রাতের বেলা ঘুমানোর সময় চ্যান আবারও স্বপ্নে দেখে। স্বপ্নেও দেখতে পাই ম্যানুয়াল এবং কোচুংকে। কোচুং সেখানে তার নিজের নাম লেখা শেখাচ্ছিল ম্যানুয়ালকে।
পরের দিন দেখা যায় ম্যানুয়াল একটা মৃত মেয়ের আত্মাকে হেল্প করে। আসলে কিমিউন নামে একটা মেয়ে ওই মেয়েটাকে বুলি করে মেরে ফেলেছিল। তবে ম্যানুয়াল তখন চালাকির সাথে একটা বুদ্ধি করে এবং একটা রিচুয়ালের মাধ্যমে ওই মেয়েটার আত্মাকে কিমিউনের বডির ভিতরেই ঢুকিয়ে দেয় আর কিমিওর আত্মাকে নষ্ট করে দেয়। এর মানে মেয়েটি তো মারা গেলেও এখন কিমিওর শরীরে ও বসবাস করতে পারবে। যাই হোক, এই কাজ করে ম্যানুয়াল অনেক বেশি টাকা পেয়েছিল। এখান থেকে চ্যান জানতে পারে ম্যানুয়াল একটা শাস্তির মধ্যে দিয়ে যাচ্ছে, কেননা অতীতে ম্যানুয়াল অনেককেই মেরে ফেলেছিল। এরপর হোটেলে ফিরে এসে জিহুনের সঙ্গে চ্যান যখন ওয়াইন স্টোরে যায় তখন ও জানতে পারে ওই হোটেলে 3 নাম্বার ম্যানেজার। এমনকি ও এখানে ম্যানুয়ালের স্পেশাল ওয়াইনের বাক্সও দেখতে পায়। বাক্সের উপরে থাকা চিহ্নটা দেখে ও চিনে ফেলে এই একই বাক্স ও নিজের স্বপ্নেও দেখেছে। চ্যানের মনে এখন একটাই প্রশ্ন জাগে, ও কি সত্যি তাহলে ম্যানুয়ালের অতীতকে স্বপ্নের আকারে দেখতে পাচ্ছে? তাই ও তাড়াতাড়ি সেই গাছের কাছে চলে আসে এবং সেদিকেই তাকিয়ে থাকে। তখন ম্যানুয়াল সেখানে আসে। চ্যান এবার ওর কাছে সমস্ত কিছু খুলে বলে আর বলে, স্বপ্নে আমি তোমাকে একজন ক্যাপ্টেনের সাথে দেখতে পাই আর সেখানে তোমাকে অনেক হাসি খুশি দেখায়। তুমি কি এখনও সেই ক্যাপ্টেনকে ভালোবাসো? তার জন্যই কি এখন অপেক্ষা করছো? এই প্রশ্ন শুনে ম্যানুয়াল থমকে যায়, কারণ ও সত্যি সত্যি কারোর জন্য অপেক্ষা করছে। এদিকে আমাদের চ্যানও এতদিনে ম্যানুয়ালকে পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। সবসময় ম্যানুয়ালের বিষয়ে ভাবছে। তখনই ভুলবশত ওই গাছটাকে ছুঁয়ে দিলেই সাথে সাথে গাছে ফুল পাতা জন্ম নিতে শুরু করে, যেটা দেখে দুজনেই অবাক হয়ে যায়। ম্যানুয়ালের মনে পড়ে যায় গডেস মাগোকে বলেছিল এই গাছে যখনই ফুল পাতা জন্ম নেবে তখনই ওর জীবনও চলতে শুরু করবে। অন্যদিকে আমরা গডেস মাগোকে একজন এঞ্জেলের সাথে দেখতে পাই। এই এঞ্জেল তার আত্মাকে নিতে এসেছে, তবে যেতে যাচ্ছে না, কারণ তার কুকুরটা নাকি একটা বাড়ির ভিতরে আটকা পড়ে আছে। অপরদিকে ম্যানুয়াল তো চোখের পলকে চ্যানকে নিয়ে একটা রুমে আসে এবং ওকে তাড়াতাড়ি ঘুমাতে বলে, কারণ ও এখনও বিশ্বাস করতে পারছিল না যে চ্যান ওর অতীত নিয়ে স্বপ্ন দেখতে পারে। তবে চ্যানের তো কিছুতেই ঘুম আসছিল না, যেটাতে বিরক্ত হয়ে ম্যানুয়াল বাইরে এসে ওয়াইন খেতে থাকে। তখন চ্যানও সেখানে চলে আসে। চ্যান বলে, আমার মনে হচ্ছে আমি স্বপ্নে যে ক্যাপ্টেন কোচুংকে দেখতে পাই সেটা আমি নিজেই, হয়তো আমার আবারও পুনর্জন্ম হয়েছে। এটাতে ম্যানুয়াল তখন ওর বুকে হাত রাখে আর বলে, যখনই আমি ক্যাপ্টেনের বুকে হাত রাখতাম তখনই আমার এক অন্যরকম অনুভূতি হতো, কিন্তু তোমার বেলায় তা হচ্ছে না। এর মানে তুমি ক্যাপ্টেন কোচুং না। আর এটা ভেবেই আমি স্বস্তি পেলাম। ম্যানুয়ালের এরকম কথা শুনে চ্যানের মনটা বেশ খারাপ হয়ে যায়। ম্যানুয়াল তখন ওকে শাস্তি দিয়ে বলে, এখন থেকে হোটেলে যে সকল আত্মারা আসবে তাদেরকে তুমি গিয়ে স্বাগত জানাবে। এবার চ্যান তো আত্মাদের ভয় পেত, তারপরও যেহেতু শাস্তি পেয়েছে তাই তো ওকে করতেই হবে। তাই ও তখন হোটেলে আসা সমস্ত আত্মাদেরকে স্বাগত জানায়। এ সময় সাংয়ের কাছ থেকেও একটা মজার বিষয় জানতে পারে যে হোটেলে আসা আত্মারাও নাকি মেকআপ করে যাতে তাদেরকে ভয়ঙ্কর না দেখায়। এমনকি পরলোক যাওয়ার আগে তারা নিজেদের শক্তি রেখে যায় এবং তাদের ওই শক্তির দ্বারাই হোটেলের বাগানে ফুল ফোটে। তারা যখন পরলোকে যেতে যায় তখন গডেস মাগো সেই ফুল তাদেরকে দিয়ে দেয়। অন্যদিকে ম্যানুয়াল এখনও নিজের অতীতের কথা ভাবছিল, যেখানে আমরা দেখতে পাই ম্যানুয়াল ভয়ে একটা ঘরে লুকিয়েছিল এবং সৈন্যরা ওকে খুঁজছিল। তখন সেখানে ক্যাপ্টেন কোচুং আসে। কোচুংকে দেখে ও ভয় পেয়ে যায়, তবে কোচুং ওকে শান্ত করে আর বাকি সৈন্যদেরকে বলে, এখানে কেউ নেই, তোমরা ওদিকে গিয়ে খোঁজো। এতে সৈন্যরা চলে যায় আর তখন কোচুং সেখানেই ওর ট্রিটমেন্ট করতে থাকে। তবে ম্যানুয়াল দেখতে পাই যে ওই সৈন্যরা তো ইউনকে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে কোচুং তখন ওকে আশ্বাস দেয় আর বলে, তুমি চিন্তা করো না, আমি ইউনকে উদ্ধার করে আনবো। আর কোচুং নিজের কথা রাখে, ইউনকে উদ্ধার করে এনে দেয়। সিনেবার বর্তমানে আসলে আমরা চ্যানকে দেখতে পাই যে মেট্রো স্টেশনে আসে এবং গডেস মাগোর সাথে দেখা করে। ও বুঝতে পারে ওর জীবনে এতদিন যা যা ঘটছে তাই গডেস মাগোর কারণেই ঘটছে। গডেস মাগো ওকে একটি কার্ড দেয় আর বলে, যখনই তুমি বিপদে পড়বে তখনই আমাকে কল করো। চ্যান তাকে আরও কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর চ্যান সেখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পাই সেই বৃদ্ধ লোকটির আত্মা এবং তার কুকুরের আত্মা একসাথে মিলিত হয়েছে এবং তারা একসাথেই পরলোকে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, যেটা দেখে চ্যান অনেকটা ইমোশনাল হয়ে যায়। তবে অন্ধ মেয়েটির আত্মা এখন ওর পিছু ছাড়ছিল না, তাই ও তখন ওকে আবারও হোটেল ডেলুনায় নিয়ে আসে
আর জানতে পারে অন্ধ মেয়েটির শেষ ইচ্ছে হলো মেয়েটি সেই মানুষটাকে একবার হলেও দেখতে চায় যে জীবিত অবস্থায় ওকে সাহায্য করত। তবে আজই ছিল এই অন্ধ মেয়েটির পরলোকে যাওয়ার দিন, তাই ওকে আর সময় দেওয়া হচ্ছিল না। এবার মেয়েটির ইচ্ছা পূরণ করার জন্যই চ্যান তখন ম্যানুয়ালের হাত থেকে একটা কাগজে সই নিয়ে নেয়, যাতে অন্ধ মেয়েটি এই পৃথিবীতে থাকার আরও কিছুটা সময় পায়। কাগজে সই করার সময় ম্যানুয়ালের বারবার কোচুংয়ের কথা মনে পড়ছিল, কারণ কোচুংই ওকে নাম লেখা শিখিয়েছে। যাই হোক, এরপর ওরা সেই লোককে খুঁজে বের করতে বের হয় যে অন্ধ মেয়েটিকে সাহায্য করেছিল। এখানে কিছুক্ষণের জন্য অন্ধ মেয়েটির আত্মা আমাদের চ্যানের ভিতরে ঢুকে যায়। তো এখানে ও অনেক লোকের হাত ধরে স্পষ্ট করে অনুভব করার চেষ্টা করে যে কোন লোকটা ওকে সাহায্য করেছে। তখন জয়ী নামে একজনের হাত ধরে বুঝতে পারে এটাই সেই লোক যে ওকে সাহায্য করত। তবে ম্যানুয়াল তখন একটা নির্মম সত্যি কথা ওকে জানায় যে জয়ীর কারণেই তোমার দুর্ঘটনা হয়েছিল, যার কারণেই তুমি মারা গিয়েছিলে। এই কথা শুনে মেয়েটির আত্মা অনেক বেশি রেগে যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে জয়ীকে মারার জন্য। তবে চ্যান তখন ওকে থামায় এবং বলে, তুমি একজন ভালো আত্মা, যদি প্রতিশোধ নিতে চাও তাহলে স্বর্গে যেতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মৃত্যুর বদলা আমি নেব। আইনিভাবে আমি জয়ীকে পুলিশের হাতে তুলে দেব। তো চ্যান নিজের কথা রাখে এবং জয়ীকে সমস্ত প্রমাণসহ পুলিশের হাতে তুলে দেয়। এরপর অন্ধ মেয়েটির আত্মার চলে যাওয়ার সময় চলে আসে। চ্যানের সময় ওকে একটি ফুল উপহার দেয়। এরপর মেয়েটির আত্মা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হোটেলের কর্মচারীরা দেখতে পাচ্ছে যে গাছে ফুল ফুটতে শুরু করেছে। এর মানে তাদেরকে খুব শীঘ্রই পরলোকে চলে যেতে হবে। এতে তারা বেশ ভয় পেয়ে যায়। ম্যানুয়ালের সাথে তারা একটা গোপন মিটিং করে, যেখানে তারা সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে চ্যানকে হোটেল থেকে দূরে সরাতে হবে, কারণ চ্যান হোটেলে আসার পর থেকেই গাছে ফুল ফুটতে শুরু করেছে। ম্যানুয়াল এখানে একটা প্ল্যান করে আর বলে, আমরা চ্যানকে রুম নাম্বার 13-তে পাঠাবো, কারণ ওখানে ভয়ঙ্কর একটা আত্মা বন্দি আছে। যদি ওই আত্মাটা চ্যানকে ভয় দেখায় তাহলে ও ভয় পেয়ে হোটেল থেকে পালিয়ে যাবে। এদিকে চ্যান ওই গাছের কাছেই শুয়েছিল এবং ঘুমিয়ে ঘুমিয়ে ম্যানুয়ালকে নিয়ে স্বপ্ন দেখছিল। তখন ম্যানুয়াল সেখানে আসে এবং ওকে সতর্ক করে বলে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে ভবিষ্যতে তোমাকে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হতে হবে। এতে করে তোমার জীবনও চলে যেতে পারে। তবে চ্যান এতে কিছুতেই রাজি হয় না, কারণ ওটা এখন ম্যানুয়ালের প্রেমে পাগলই হয়ে গেছে। তাই যে কোনো মূল্যেই ও এখানে থাকতে চায়। তাছাড়াও ও জানে ও যদি বিপদে পড়ে ম্যানুয়াল ঠিকই ওকে বাঁচিয়ে নেবে। তো এবার ভালো কথায় যেহেতু চ্যান রাজি হলো না, তাই ওকে রুম নাম্বার 13-তেই পাঠানো হয়। সব কিছু না জানা চ্যান রুম নাম্বার 13-তে যায় এবং সেখানে গিয়ে লাইট জ্বালাতেই দেখতে পায় আলমারির পাশে ওই ভয়ঙ্কর আত্মাটা ওর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছিল। তবে ম্যানুয়াল কি করে ওকে বিপদে পড়তে দিতে পারে? তাই তখন ও সেখানে আসে এবং চ্যানকে আলমারির কাছে যেতে নিষেধ করে। তবে চ্যান কোনো কথাই শুনছিল না, তাই ম্যানুয়াল তখন বাধ্য হয়ে ওকে থামানোর জন্য ওকে কিস করে দেয়। এরপর ম্যানুয়াল চ্যানকে সেখান থেকে বের করে দেয় এবং ওই আত্মাকে আবারও কাবাডের ভিতরে ফিরে যাওয়ার জন্য বলে। তবে এই আত্মাটা অনেক বেশি চালাক ছিল। আত্মাটা তখন ম্যানুয়ালের গলা নকল করে চ্যানকে ডাকতে থাকে। ম্যানুয়াল ভাবে হয়তো চ্যান আসবে না, কারণ চ্যান তো ভয়ঙ্কর আত্মাদের অনেক বেশি ভয় পায়। তবে এদিকে ম্যানুয়ালের গলায় ওই আত্মা বারবার হেল্প চাচ্ছিল, যেটাতে চ্যান আর নিজেকে আটকে রাখতে না পেরে সেখানে চলে আসে ম্যানুয়ালকে বাঁচাতে। আর এই সুযোগে সেই আত্মাটা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জিহুনকে দেখতে পাই যে এসেছিল কিমিও নামে ওই মেয়েটির সাথে দেখা করতে। আসলে কিমিওর ভিতরে তো সিহুনের আত্মা রয়েছে। মূলত ওদের প্ল্যান ছিল চ্যানকে হোটেলের ম্যানেজার পদ থেকে তাড়িয়ে এই সিহুনকেই ওরা নিজেদের হোটেলের ম্যানেজার হিসেবে চাকরি দিয়ে দেবে, কারণ সিহুন যেহেতু একজন আত্মা ছিল তাই ও ভূতদেরকে দেখতে পায়। তবে তখন ও জানতে পারে যে চ্যান 13 নম্বর রুমে গিয়েও ম্যানেজার পদ থেকে যায়নি। এটাতে ও সিহুনের কাছে ক্ষমা চায়। তবে তখন দুজনে একে অপরের নাম্বার এক্সচেঞ্জ করে নেয়, মানে একে অপরের নাম্বার নিয়ে নেয়। অন্যদিকে ম্যানুয়াল সহ বাকিরাও সিদ্ধান্ত নেয় যে ওরা চ্যানকে এই হোটেলে রাখবে। তবে চ্যান যখন জানতে পারে ওকে বের করে দেওয়ার জন্য ওরা ওকে 13 নম্বর রুমে পাঠিয়েছিল, তখন তো ও বেশ রেগে যায়। কিন্তু যখন ও আসল সত্যিটা জানতে পারে, মানে এই সত্যিটা জানতে পারে যে ও আসার পর থেকে গাছে ফুল ধরছে এবং এভাবে চলতে থাকলে ওদেরকে খুব তাড়াতাড়ি পরকালে চলে যেতে হবে, তাই সবাই চাচ্ছিল যাতে চ্যান এখান থেকে চলে যাক। তো এই সত্যিটা জানার পরে চ্যান একটু শান্ত হয়। অন্যদিকে আমরা সুমিন নামে একটি মেয়েকে দেখতে পাই যে সদ্য মারা গিয়েছে।
তো এখানে ওর বডির উপরে একটা রিচুয়াল করা হচ্ছিল। ফাদার এখানে রিচুয়াল করে ওর চুল কেটে একটা ব্যাগের ভিতরে ভরে দেয় এবং সেই পোটলাটা ওর মা বাবাকে দিয়ে ফাদার ওনাদেরকে বলে এখন তোমরা এই পোটলাটাকে একটা ফানুসের সাথে উড়িয়ে দেবে। এরপর যে ছেলের হাতে সেই ব্যাগটা গিয়ে পড়বে সেই ছেলের সাথেই সুমিনের বিয়ে দেওয়া হবে। তাহলেই একমাত্র সুমিন স্বর্গে যেতে পারবে, না হলে পারবে না। তবে আমরা তখন সুমিনের আত্মাকে দেখতে পাই যে এতে একদমই খুশি ছিল না, কারণ কোনো অচেনা ছেলে কেউ কখনোই বিয়ে করবে না। তাই ও তখন হোটেল ডেলুনাতে চলে যায় এবং চ্যানের কাছে হেল্প চায়। ম্যানুয়াল তো সুমিনকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কারণ সুমিনের বাবা মা অনেক বেশি বড় লোক, এতে ওর অনেক বেশি লাভ হবে। তবে সুমিন এবং চ্যানকে একসাথে দেখে ওর অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। ও কিছুতেই এটা সহ্য করতে পারছিল না। পরের দিন সকালবেলাও চ্যানের আসতে অনেক বেশি দেরি হচ্ছিল। এই সময় যখন ম্যানুয়াল নিজের কাজ করছিল তখন ও জানতে পারে চ্যান নাকি পার্কে সেই ফানুসালা ব্যাগটা খুঁজতে গেছে, যাতে চ্যান নিজেই সুমিনকে বিয়ে করতে পারে এবং সুমিনকে হেল্প করতে পারে। এটা জেনে ও অনেক বেশি জেলাস ফিল করে, কারণ কোনো না কোনোভাবে ও নিজেও চ্যানকে পছন্দ করে ফেলেছে। অপরদিকে পার্কে আমরা চ্যানকে দেখতে পাই যে সেই ব্যাগটা খুঁজছিল এবং পাশেই ওর বন্ধু মিন সাইকেল চালাচ্ছিল। তবে তখন চ্যানের সাথে সেখানে ম্যানুয়ালের দেখা হয়ে যায়। ম্যানুয়াল এখানে বুদ্ধি করে একটা ম্যাজিক করে, যার কারণে সেই ফানুসালা ব্যাগটা সোজা মিনের কাছে গিয়েই পড়ে। তো মিন সেই পোটলাটা পেয়ে বাড়িতে আসে এবং সেই পোটলাটা খোলে, সাথে সেখানে সুমিনের চুল পায়। আর তখনই সুমিনের আত্মা সেখানে চলে আসে। দুজনের মধ্যে এখানে আংটি বদল হয়ে যায়। তবে সুমিনের আত্মার সংস্পর্শে আসতেই মিন তো বেশ অসুস্থ হয়ে পড়ে, যেটাতে চ্যানও বেশ চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় চ্যান সুমিনের মা বাবাকে ম্যানুয়ালের কাছে নিয়ে আসে, কারণ ম্যানুয়াল ঠিক করেছে সুমিনের বিয়েটা মিনের সাথে সে নিজের হোটেলেই দেবে। সুমিনের মা বাবা এখানে ম্যানুয়ালকে অনেকগুলো টাকা দেয় আর বলে আমরা খুশি হচ্ছি যে আমাদের মেয়ে পরকালে একা যাবে না, বরং সাথে করে নিজের স্বামীকেও নিয়ে যাবে। ওই টাকা দিয়ে ম্যানুয়াল অনেক বেশি কেনাকাটা করে। এখান থেকে চ্যান এটাও জানতে পারে যদি সুমিনের সাথে মিনের বিয়ে হয়ে যায় তাহলে সুমিন যখন পরকালে যাবে সাথে করে মিনকেও নিয়ে যাবে, কিন্তু নিজের বন্ধুর এত বড় ক্ষতিও কিছুতেই হতে দিতে পারে না। তাই ও এই বিষয়ে সাহায্য চাইতে গডেস মাগোর কাছে যায়, যেখানে ও গডেস মাগোর যমজ বোনকেও দেখতে পায়। যেখানে চেন তাদের কাছে সাহায্য চাইলে তারা চেনকে বলে প্রথমে তোমাকে সুমিনের জন্য অন্য একটা আত্মা ছেলেকে খুঁজতে হবে যাকে সুমিন পছন্দ করবে, তাহলে একমাত্র তোমার বন্ধু মিনকে বাঁচানো সম্ভব। তো চেন তাদের কথা মতো সেটাই করে, অনেকগুলো আত্মার ছেলেকে সুমিনের সামনে হাজির করে দেয়। তবে সুমিন তাদের মধ্যে একজনকেও পছন্দ করে না, বরং ওইখানে সোজা চ্যানকেই প্রপোজ করে দেয় এবং ও সেই চুলের ব্যাগটা দিয়ে বলে তুমি আমাকে বিয়ে করো। প্রথমে চ্যান রাজি হতে চায় না, কিন্তু বন্ধু মিনকে বাঁচানোর জন্য ও শেষমেশ রাজি হয়ে যায়। তবে এই খবর যখন ম্যানুয়াল জানতে পারে তখন ও তো অনেক বেশি রেগে যায় আর সাথে সাথে সেদিকে যাওয়ার জন্য রওনা দেয়। ওয়েডিং হলে আমরা সুমিনকে দেখতে পাই। গডেস মাগো এখানে ওকে একটি উপহার দেয়। অন্যদিকে বিয়েতে যাওয়ার জন্য চেন যখনই বাইরে বের হয় তখন একটা ভিশনের মাধ্যমে ও ম্যানুয়ালের অতীত সম্পর্কে দেখতে পায়, যেখানে ম্যানুয়াল ট্র্যাডিশনাল একটা ওয়েডিং ড্রেস পরেছিল আর কারোর জন্য বসে অপেক্ষা করছিল। ওর হাত থেকে রক্ত পড়ছিল। এর মধ্যে সেখানে ম্যানুয়ালও রেগে মেগে হাজির হয়ে যায়। ম্যানুয়াল এখানে জানায় যে সুমিনের নাকি বয়ফ্রেন্ড আছে। অন্যদিকে আমরা জিনসুকে দেখতে পাই, যে কিনা হাসপাতালে সুমিনের বয়ফ্রেন্ডের কাছে আসে। আমরা দেখতে পাই সুমিনের বয়ফ্রেন্ড কোমায় ছিল। তো জিনসু সেখান থেকে সুমিনের বয়ফ্রেন্ডের আত্মাকে নিয়ে ওয়েডিং হলে চলে আসে, যেখানে ম্যানুয়াল সুমিনের সাথে ওর বয়ফ্রেন্ডের দেখা করিয়ে দেয়। ম্যানুয়াল এখানে সবাইকে সত্যিটা জানায়। আসলে ওরা এতক্ষণ ধরে যাদেরকে সুমিনের মা বাবা ভাবছিল আসলে তারা সুমিনের বয়ফ্রেন্ডের মা বাবা। মূলত সুমিনের মৃত্যুর পরে ওর বয়ফ্রেন্ড এতটাই শক পেয়েছিল যে কোমায় চলে গিয়েছিল আর কাউকেই বিয়ে করতে চাচ্ছিল না, এমনকি নিজের জীবনটাই শেষ করে দিতে চাচ্ছিল। তাই ওর বয়ফ্রেন্ডের মা বাবা সুমিনকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে তাড়াতাড়ি স্বর্গে পাঠানোর চেষ্টা করছিল, যাতে করে তাদের ছেলে মুভ অন করতে পারে। তবে সুমিনের বয়ফ্রেন্ড এখনও বেঁচে আছে, মানে কোমায় আছে, এটা জানার পরে তো চ্যান এতে কিছুতেই রাজি হতে চায় না। কারণ যদি সুমিনের সাথে ওর বিয়ে হয়ে যায় তাহলে ওর বয়ফ্রেন্ডকেও তো ওর সাথে চলে যেতে হবে।
এই কারণে চ্যান তখন সুমিনকে সব কিছু জানিয়ে দেয়। আর সুমিনও চাচ্ছিল না ওর বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি হোক, তাই তখন ও নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়ে ওর বয়ফ্রেন্ডকে ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বাধ্য করে। এরপরও গডেস মাগর দেওয়া উপহারটা বের করে, যেটা একটা সুতো ছিল। মূলত এটা কাটলেই ও এখন স্বর্গে চলে যাবে, তাই ও ওটাই কাটে এবং সেখান থেকে চিরজীবনের জন্য চলে যায়। এখান থেকে চেন জানতে পারে ওই হলো সেই ব্যক্তি যার মাধ্যমে আমাদের ম্যানুয়ালও পরলোকে চলে যাবে। তবে এটা শুনতে ওর মনটা খারাপ হয়ে যায়, কারণ ও তো ম্যানুয়ালের সাথেই থাকতে চায় সারা জীবন। এরপর ম্যানুয়াল যখন চেনের বন্ধু মিনের কাছে কল করে চেনের সম্পর্কে জানতে চায়, তখন ও জানতে পারে চেনের নাকি গার্লফ্রেন্ড আছে। এটাতে ও অনেক বেশি জেলাস ফিল করে এবং সাথে সাথে ওখানে চলে আসে। আর মিনের কাছ থেকে এটা নিশ্চিত হয় যে এটা সত্যি কি না, আর রেগে সেখান থেকে চলে যায়। এ সময় আমরা গডেস মাগোকে দেখতে পাই, যে বলছিল ইতিহাসের পুনরাবৃত্তি আবারও হতে চলেছে। আই উইশ কি চেন নিজেকে এবারের মতো কন্ট্রোল করে নিতে পারবে। অন্যদিকে চেন দেখতে পাই শুটিং সেটে ওর ফেভারিট সুপারস্টার কিম জুন এসেছে। তবে ও তো এত ভিড়ের মধ্যে অটোগ্রাফ পায় না। এখানে আমরা জানতে পারি ম্যানুয়ালও ওই সুপারস্টারের অনেক বড় ফ্যান, তাই ও সেখানে আসে। তবে ম্যানুয়ালও সেই সুপারস্টারের সাথে দেখা করতে পারে না। চেন আসে সিহুনের সাথে কথা বলার জন্য। সিহুন সেখান থেকে চলে গেলে আমরা মাইরা নামে একটা মেয়েকে আসতে দেখি ওখানে। আসলে এই মাইরাই ছিল চেনের আগের গার্লফ্রেন্ড। তো আমরা জানতে পারি মাইরা নাকি ওর কাছ থেকে $5,000 ধার নিয়েছিল। চেন সেটা ফেরত চাইলে মাইরা আরও কিছুটা সময় চায়। তখনই চেন সেই সুপারস্টারকে দেখতে পাই। এতে ও তাড়াতাড়ি তার কাছে গিয়ে ম্যানুয়ালের জন্য একটা অটোগ্রাফ নিয়ে নেয়, সাথে একটা সেলফিও তুলে নেয়। অন্যদিকে ম্যানুয়াল খুব সেজেগুজে বিচে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। তবে যখনই ও জানতে পারে চেন নাকি ওর গার্লফ্রেন্ড মাইরার সাথে ডেটে গিয়েছে, তখন বেচারি অনেক বেশি রেগে যায়। তখনই চেন ওর কাছে কল করে, তবে ও অনেক বেশি রাগ দেখিয়ে কল কেটে দেয়। এতে চেন সোজা ওর সাথে বিচেই দেখা করার জন্য চলে আসে এবং একটি কাগজ দেখায় যেখানে আই লাভ ইউ ম্যানুয়াল লেখা ছিল। ম্যানুয়াল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে প্রপোজ করছো? চেন বলে, আরে না, তুমি ভুল বুঝছো। আসলে এটা ওই সুপারস্টারের অটোগ্রাফ, যেটা আমি তোমার জন্য এনেছি। তো ম্যানুয়াল এতে বেশ খুশি হয়ে যায়। অপরদিকে আমরা সিহুনকে দেখতে পাই, যেহেতু স্কুলে ছিল তবে ওর শরীর অনেকটা খারাপ করছিল। তখন এই সুযোগে কিছু আত্মারা এসে ওকে জ্বালাতন করতে শুরু করে। এতে ও ভয়ে জ্ঞান হারায়। সময় মতো সেখানে সাং চলে আসে এবং ওকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। দেখতে পাই হসপিটালে যে সিহুনের সাথে ছিল। তখনই সেখানে ও নিজের বোনকে দেখতে পায়। আর এটাই হলো ওর সেই বোন, যে বোন মারা যাওয়ার সাথে সাথে ওরা দুজনই একসাথে মুক্তি পেতে চলেছে। এদিকে চ্যান এবং ম্যানুয়াল একসাথে ঘুরতে আসে। তখনই সেখানে মাইরা চলে আসে। এবার এই মাইরাকে দেখে অনেক বেশি রেগে যায় ম্যানুয়াল। মূলত অতীতেও এই মাইরা ছিল এবং ক্যাপ্টেন কোচুংকে বিয়ে করে নিয়েছিল। তার সাথে মাইরা ষড়যন্ত্র করে ম্যানুয়ালের সমস্ত ডাকাত সঙ্গীদেরকেও হত্যা করেছিল। তো এই ক্ষোভ ঝাড়তেই বিয়ের দিন রাতেই মাইরাকে ম্যানুয়াল মেরে ফেলেছিল। এসব কিছু মনে পড়তেই ম্যানুয়াল অনেক বেশি রেগে যায় এবং মাইরা সেখানে আসতেই মাইরাকে পানিতে ফেলে দেয়, যেটাতে চ্যান তাড়াতাড়ি মাইরাকে বাঁচাতে যায়। আর এদিকে ম্যানুয়াল তো চলে যাচ্ছিল, সাথে করে ও মাইরার পার্সটাও নিয়ে আসে। সেখানে ও মাইরার ফ্যামিলি ফটো দেখতে পায়। এরপর ম্যানুয়াল চলে আসে গডেস মাগোর কাছে। গডেস মাগো এখানে ওকে মাইরাকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে, তবে এতে ম্যানুয়াল কিছুতেই রাজি হয় না, কারণ নদীতে মাইরা আরও অনেক কিছুই করেছিল ওর সাথে। এদিকে চ্যান হোটেল ডেলুনা এসে ম্যানুয়ালের খোঁজ করতে থাকে। ওর তো ম্যানুয়ালের জন্য চিন্তা হচ্ছিল। এরপর ম্যানুয়াল যখন হোটেলে ফিরে আসে, চই ওকে জানায় যে তোমার জন্য চ্যান অনেক বেশি চিন্তা করছিল। এতে ম্যানুয়াল সোজা চ্যানের সাথে দেখা করতে চ্যান এখানে ওর জন্য অনেক বেশি চিন্তা করছিল। তার সাথে ও এখানে ম্যানুয়ালের অনেক বেশি প্রশংসা করে আর বলে, তুমি একদম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখতে। ম্যানুয়াল এতে খুশি হয়ে যায়। তবে তারপরও ও সেখানে মাইরাকে ডেকে পাঠায়। ওর ইচ্ছা ছিল মাইরাকে এখানেই শেষ করে দেবে, কিন্তু ও নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং মাইরার উপরে একটা অভিশাপ দেয়, যে অভিশাপে মাইরা নিজের ছোটোবেলার সমস্ত স্মৃতিতেই বন্দী হয়ে থাকবে। তবে চ্যান তখন সেখানে আসে এবং মাইরাকে বাঁচানোর চেষ্টা করে। ম্যানুয়াল এতে কিছুতেই রাজি হয় না, যেটাতে চ্যান তখন নিজের উপরে সেই অভিশাপটা নিয়ে নেয় আর সেখানে জ্ঞান হারায়। এবার চ্যানের এই অবস্থা দেখে ম্যানুয়াল তখন মাইরাকে ছেড়ে দেয় এবং চ্যানকে ওর বাড়িতে পাঠিয়ে দেয়।
ম্যানুয়াল মায়েরার সেই ফ্যামিলি ফটোটা পুড়িয়ে দেয়, যার সাথে সাথে চ্যানের উপরে থাকা অভিশাপও কেটে যায়। চ্যান তখন স্বপ্নে ম্যানুয়ালের অতীত আবারও দেখতে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই অন্য দেশ থেকে এক কাফেলা আসছিল, মানে অন্য দেশের রাজকুমারী আসছিল। তবে তখনই ম্যানুয়ালের সঙ্গীরা সেখানেই অ্যাটাক করে দেয়। আমরা তখন দেখতে পাই সেই রাজকুমারী আর অন্য কেউ নয় বরং মাইরা। তো রাজকুমারীর উপরে এভাবে লুটপাটের জন্য অ্যাটাক করার কারণে ম্যানুয়াল সহ ম্যানুয়ালের সমস্ত সঙ্গীদেরকে বন্দি করা হয়। ম্যানুয়াল সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো ক্যাপ্টেন কোচুংয়ের সাথে দেখা করে। সকালবেলা ও ইয়ানকে নিয়ে যখন পালাচ্ছিল দেখতে পাই গাছের সাথে কোচুংয়ের ওয়াইনের বোতলটা ঝুলছে। তো এতে ও তাড়াতাড়ি কোচুংয়ের সাথে দেখা করতে যেতে চায়। তবে তার আগেই সেখানে রাজকুমারী এবং তার সৈন্যরা এসে ওদেরকে বন্দি করে নেয়। ম্যানুয়াল এতে বুঝতে পারে কোচুং ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং ওকে ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর ওকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওর চোখের সামনে ইয়ানকে গলায় দড়ি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ও অনেক চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকেও মেরে ফেলুন। তবে মায়েরা এতে কিছুতেই রাজি হয় না, কারণ ও চাচ্ছিল ম্যানুয়াল যাতে অনেক বেশি কষ্ট পায়। তবে এখান থেকেই ম্যানুয়ালের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সেই রাতেই কোচুংয়ের সাথে রাজকুমারী মাইরার বিয়ে হয়। তবে ওই বিয়ের রাতেই লুকিয়ে গিয়ে ম্যানুয়াল মাইরাকে শেষ করে দেয় এবং বিয়ের পোশাক পরে সেখানে কোচুংয়ের জন্য অপেক্ষা করে। কোচুং সেখানে আসতেই ম্যানুয়াল ওর উপরেও অ্যাটাক করে দেয়। সিন এখান থেকে কাট হলে আমরা দেখতে পাই যে চ্যানের স্বপ্ন ভেঙে যায় এবং ও বুঝতে পারে যে ও 3 দিন ধরে অজ্ঞান অবস্থায় ছিল। ও তাড়াতাড়ি ম্যানুয়ালের কাছে যেতে চায়। তবে দেখতে পাই যে সেখানে হোটেল ডেল লুনা নেই, কারণ ম্যানুয়াল নিজের হোটেল অন্য জায়গায় শিফট করিয়ে নিয়েছে। আসলে ম্যানুয়াল চাচ্ছিল না ওর জন্য চ্যান কোনো বিপদে পড়ুক। একটু আগে ওর জন্য চ্যান মারা যেতে চলেছিল, যার কারণেই ও চ্যানকে এখান থেকে বের করে দিয়েছে। তবে চ্যান যে কোনো মূল্যেই হোটেল ডেল লুনা খুঁজে বের করার চেষ্টা করে। ও গডেস মাগোর কাছে যায়। এখানে ছিল গডেস মাগোর বোন। তো গডেস মাগোর বোন ওকে ওষুধ দিয়ে দেয় এবং বলে, এটা খেলে তোমার চোখ ঠিক হয়ে যাবে আর এখন থেকে তুমি একটা স্বাভাবিক জীবন কাটাও, হোটেল ডেল লুনার কথা ভুলে যাও। তবে চ্যান এতে রাজি হয় না। চ্যান উপায় খুঁজতে থাকে যে কিভাবে হোটেল ডেল লুনায় যাওয়া যাবে। তখন ও দেখতে পায় যে সেই ধনী ব্যবসায়ী মারা গেছে, মানে যে ধনী ব্যবসায়ী একটি বাঘকে নিজের কাছে রেখেছিল। চ্যান জানতো যে মৃত আত্মারা যাদের সাহায্যে হোটেল ডেল লুনায় পৌঁছাতে পারে, তাই ও সেই মৃত ব্যবসায়ীর আত্মার সাহায্যে হোটেল ডেল লুনায় পৌঁছে যায়। ম্যানুয়াল তো ওকে এখানে দেখে অবাক হয়ে যায় এবং ওকে আবারও এখান থেকে বেরিয়ে যেতে বলে, কারণ হোটেলে অলরেডি নতুন ম্যানেজার হিসেবে সিহুনকে নেওয়া হয়েছে। তবে যাওয়ার আগে ভুলবশত ওয়াটার গডকে হোটেলে ঢোকার পারমিশন দিয়ে দেয়। এবার এই ওয়াটার গড হোটেলে ঢোকার সাথে সাথেই চারদিকে পানি ছড়িয়ে পড়তে শুরু করে। ম্যানুয়াল বুঝতে পারে যে চ্যানই ওয়াটার গডকে আসার পারমিশন দিয়েছে। এই সময় ওয়াটার গড চ্যানকে ডেকে পাঠায়। তবে ম্যানুয়াল কিছুতেই চ্যানকে যেতে দিতে চাচ্ছিল না, কারণ ওর মতে হয়তো ওয়াটার গড চ্যানের কোনো ক্ষতি করবে বা চ্যানের বলি যাচ্ছে হয়তো। তবে চ্যান ওকে আশ্বস্ত করে এবং ওয়াটার গডের সাথে দেখা করে। চ্যান জানতে পারে যে ওয়াটার গডের থাকার কোনো জায়গা নেই, তাই সে এখানে এসেছে। আসলে মানুষ এখন তাকে খুব একটা পূজা করে না। এদিকে সিহুন এবং সাংহুন একসাথে করে অনেকগুলো আত্মাকে নিয়ে এসেছিল। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে হয়তো কোনো সিরিয়াল কিলার একসাথে এতগুলো মানুষকে মেরে ফেলেছে। তো এদিকে আমরা দেখতে পাই ওই সকল আত্মাদের বডি একটা পাহাড়ে পাওয়া যায়, যেখানে একজন পুলিশ ইনভেস্টিগেশন করতে আসে, যে একদম হুবহু আমাদের ইয়ানের মতো দেখতে, মানে ম্যানুয়ালের ডাকাত সঙ্গী ইয়ানের মতো। এরপর আমরা জানতে পারি এসব সিরিয়াল কিলিং যে লোকটা করছে তার নাম হচ্ছে জিওন, আর এই জিওন হচ্ছে মাইরার ছোটকালের স্কুলের ফ্রেন্ড। তো এর ব্যাপারে আমরা পরে আগে গিয়ে আরও কিছু জানতে পারবো। যাই হোক, এদিকে দেখা যায় যে চেন সেই ওষুধটা ম্যানুয়ালকে দেখায় আর সেটা ফেলে দেয়, বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এই হোটেলেই থাকব। তবে ম্যানুয়াল ওকে হোটেলে রাখতে কিছুতেই রাজি হচ্ছিল না। অপরদিকে গডেস মাগোর বোন সে অফিসার পার্ককে একটা হার্ট শেপের কলম উপহার দেয়। এতে অফিসার পার্কও তাকে ফোন করার জন্য কিছু টাকা দেয়। এবার আমরা জানতে পারি যে ধনী ব্যবসায়ী যে কিছুদিন আগেই মারা গিয়েছে, তার শেষ ইচ্ছে হলো সে নিজের নাতনির সাথে চেনের বিয়ে দিতে চায়। এমনকি হোটেলের কর্মচারীরাও সেই বিয়ের আয়োজনে তাকে সাহায্য করতে থাকে। তবে ম্যানুয়াল যখন এই বিষয়ে জানতে পারে তখন ও তো অনেক বেশি রেগে যায়।
সকল কর্মচারীরা চেনকে খুঁজতে আসে বিয়ের জন্য। তবে এর আগেই ম্যানুয়াল চেনকে লুকিয়ে ফেলে যাতে চেনকে ওরা না নিয়ে যেতে পারে। অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে নিজের ওয়াইফকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তবে যখনই সে নিজের গাড়ির ডিকি খোলে তখনই সেখানে নিজের ওয়াইফেরই লাশ দেখতে পায়। আর এমন সময়ই পুলিশ সেখানে আসে আর তাকেই গ্রেপ্তার করে নেয়। দূরে আমরা জিওনকে বসে থাকতে দেখি। তো এ থেকে আমরা বুঝতে পারি জিওনই হয়তো তার ওয়াইফকে মেরে তার উপরেই দোষ চাপিয়েছে। তবে আমরা এখানে দেখতে পাই জিওনের সাথে একটা ভয়ঙ্কর আত্মাও ছিল। এরপর আমরা মিন এবং মায়রাকে দেখতে পাই। এখান থেকে আমরা জানতে পারি এরা দুজন জিওনের সাথে একই কলেজে পড়তো। মিন মায়রাকে বলে, জিওন ছেলেটা খুব একটা ভালো নয়। কলেজে থাকাকালীন একটা মেয়ে আত্মহত্যা করেছিল, সেই দোষ জিওন আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আর আমি এতটাই ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম যে নিজেই আত্মহত্যা করতে যাচ্ছিলাম। তবে চ্যান এসে সময় মতো আমাকে বাঁচিয়ে নিয়েছিল। তো ওরা এই নিয়েই কথা বলতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হোটেলে থাকা সেই ধনী ব্যবসায়ীর আত্মা হোটেলের একটা বিশেষ সার্ভিসের মাধ্যমে একটা টেলিফোন দিয়ে নিজের নাতনির স্বপ্নে যায় আর তার নাতনিকে বলে চেনকে বিয়ে করার জন্য। তবে সময় শেষ হওয়ার সাথে সাথেই ম্যানুয়াল টেলিফোনটা কেড়ে নেয়, কারণ ওর এটা একদমই সহ্য হচ্ছিল না যে এই বুড়ো তার নাতনির সাথে চেনের বিয়ে দেবে, কারণ চেনকে তো মনে মনে ও লাইক করে। পরের দিন আমরা দেখতে পাই চেন তো ওই মেয়েটা মানে ধনী ব্যবসায়ী সেই নাতনির সাথে ডেটে যায়। যে খবরটা ম্যানুয়াল যখন জানতে পারে অনেক বেশি রেগে যায়। এদিকে আমরা দেখতে পাই গাড়ি পার্ক করার সময় অফিসার পার্ক মানে যাকে দেখতে ইয়ানের মতো, সে তো ভুল করে ওই হার্ট শেপের কলমের মাধ্যমে মায়রার ড্রেসটা খারাপ করে দেয়। অফিসার পার্কেতে ওর কাছে ক্ষমা চাই। তবে এই সুযোগে দুজনের মধ্যে পরিচয়টা হয়ে যায় এবং দুজনে একে অপরের নাম্বার চেঞ্জ করে নেয়। দূর থেকে দুজনকে একসাথে দেখে গডেস মাগো তো খুশি হয়ে যায়। এরপর আমরা একটা লাইব্রেরি দেখতে পাই যেখানে একটা মহিলার আত্মা ঘোরাঘুরি করছিল। তো সেই লাইব্রেরিতেই চেন এবং সেই ধনী ব্যবসায়ীর নাতনি আসে লাইব্রেরিটা ঘুরে দেখার জন্য। তখন ওদের সাথে ম্যানুয়ালের দেখা হয়ে যায়। ম্যানুয়াল তো এখানে অনেক বেশি রেগেছিল, তাই চেনের সাথে কথা বলছিল না। তবে চেন ওকে জোর করে থামায় আর বলে, আমি ওই ধনী ব্যবসায়ী নাতনিকে বিয়ের জন্য মানা করে দিয়েছি আর বলেছি যে আমি অন্য একজনকে পছন্দ করি। এটাতে ম্যানুয়াল মনে মনে খুশি হয়ে যায়। এরপর চ্যান ভেতরে যায় সেই মহিলার আত্মাকে নিয়ে আসার জন্য, কারণ ও জানতে পেরেছে এখানে একজন মহিলার আত্মা রয়েছে। তবে যখনই ওই মহিলার আত্মা সামনে আসে চ্যান তার কাছ থেকে একটা ছবি পায়। আর এই ছবিটা ছিল চ্যানেরই ছোটবেলায় ওর মায়ের সাথে তোলা ছবি। চ্যান বুঝতে পারে তাহলে এটাই ওর মা। এতেও ভীষণ ইমোশনাল হয়ে যায়। তবে ম্যানুয়াল সেখানে আসতেই ওর মায়ের আত্মা সেখান থেকে চলে যায়। চ্যান এতে ভীষণ কষ্ট পায়, কারণ ওর মা কখনোই ওকে আপন করে নেয়নি। তো এরপর রাতের বেলা মায়েরা অফিসার পার্ককে নিয়ে মিন এবং চেনের সাথে দেখা করতে আসে। চেন তো অফিসার পার্ককে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ও তো স্বপ্নে ইয়ানকে দেখেছিল, মানে যে ইয়ান আমাদের ম্যানুয়ালের সঙ্গী ছিল, যাকে কিনা মায়েরার হাতেই মরতে হয়েছিল। তো চেন ওকে দেখে অবাক হয়ে যায় এবং ম্যানুয়ালকেও দূর থেকে ওকে দেখায়। তো এতদিন পরে নিজের সহচরকে দেখে ম্যানুয়াল তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওর দিকে তাকিয়ে থাকে। তবে এখানে মায়রার সাথে অনেক বেশি খুশি ছিল অফিসার পার্ক। হঠাৎ করে অফিসার পার্কও আমাদের ম্যানুয়ালকে দেখতে পায় এবং ম্যানুয়ালের দিকে তাকিয়ে থাকে। তবে ম্যানুয়াল আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে চলে যায়। ম্যানুয়াল আবারও চ্যানকে নিজের হোটেলের ম্যানেজার হিসেবে নিয়েছিল। তো এখন যেহেতু ম্যানেজারের দায়িত্ব পেয়ে গেছে, তাই সেই দায়িত্ব অনুযায়ী ও নিজের মায়ের আত্মাকেও হোটেল ডেলুনাতে নিয়ে আসে, যেখানে ওর মা ওর কাছে অনেক বেশি ক্ষমা চায় আর বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমার ঠিকমতো খেয়াল রাখতে পারিনি। অবশেষে চ্যানও নিজের মাকে ক্ষমা করে দেয়। এতে ওর মা শান্তি পায় এবং মুক্তি পেয়ে পরকালে চলে যায়। ম্যানুয়াল তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং বলতে থাকে, তুমি যেভাবে সবাইকে আনছো সেভাবেই আমার ক্যাপ্টেন কোচুংকেও এনে দাও। এবার যদি আমি তাকে আমার কাছে পাই আমি নিজের থেকে তাকে দূরে যেতে দেব না। ম্যানুয়ালের এমন কথা শুনে চ্যান ওকে সান্ত্বনা দেয় এবং বলে, তুমি চিন্তা করো না, আমি এখন আর কোনো রকম ভুল হতে দেব না। ওই রাতে চেন আবার ওর স্বপ্নে দেখে, যেখানে আমরা দেখতে পাই ম্যানুয়াল তো গাছে কোচুংয়ের সেই পানির পটটা ঝুলিয়ে থাকতে দেখতে পাই। এ তো বুঝতে পারে যে কোচুং হয়তো শেষবারের মতো ওর সাথে দেখা করতে যাচ্ছে, তাই ও যেতে থাকে কোচুংয়ের সাথে দেখা করার জন্য নদীর পাড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই কোচুংও ওর জন্য নদীর পাড়ে অপেক্ষা করছিল।
কোচুংয়ের হাতে একটা হেয়ার পিনও ছিল, যেটা আসলে ম্যানুয়ালের। তো যাই হোক, এরপরে কি ঘটেছিল সেটা জানার আগেই চ্যানের ঘুম ভেঙে যায়। চ্যান এটাই বুঝতে পারে না যে সেদিন আসলে কি হয়েছিল। কোচুং যদি সত্যি অপেক্ষা করে থাকে, তাহলে ম্যানুয়াল যখন ওকে খুঁজতে এসেছিল তখন সেখানে রাজকুমারী মাইরা কি করে চলে এসেছিল। তারপরও চেন সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে হোটেলে নিজের কাজে যায়। প্রথমেও কিছু আত্মাদের কথা শুনে, তারপর একসাথে ম্যানুয়ালের সাথে লাঞ্চও করে। অন্যদিকে আমরা জিনসুকে দেখতে পাই, যেহেতু ওই সিরিয়াল কিলিংয়ের জন্য যারা মারা গিয়েছে, মানে যাদেরকে জীবন মেরে ফেলেছে, তাদের সাথে বসেছিল এবং তাদের সাহায্য নিয়ে সিরিয়াল কিলারের একটা স্কেচ তৈরি করতে চাচ্ছিল, যাতে এই খুনগুলো কে করেছে সেগুলো জানা যায়। এদিকে চেনের সাথে একজন মহিলা দেখা করতে আসে, যার নাম মুনসিয়ক। তো মুনসিয়কও এই হোটেলে ম্যানেজার হিসেবে 10 বছর কাজ করেছে। তো মুনসিয়ক এরপরে ম্যানুয়ালের সাথে কথা বলতে বসে। এখান থেকে জানা যায় একটা অকেশনের বিষয়ে। প্রতি চন্দ্রগ্রহণের সময় এখানে যে কোনো মানুষ এসে থাকতে পারে, মানে হোটেল ডেলুনাতে তো কোনো মানুষ আসতে পারে না, তবে এই চন্দ্রগ্রহণের দিনই একমাত্র যে কোনো মানুষ এই হোটেলে এসে কিছুটা সময় কাটাতে পারে। তো এই চন্দ্রগ্রহণের কথা শুনে বাকি কর্মচারীরা বেশ খুশি হয়ে যায়। পরদিন চেন জানতে পারে মিন নাকি নিজের গার্লফ্রেন্ড ভেরিনিকাকে প্রপোজ করতে চলেছে। তো এখানে মিন বলে, আমি তোর হোটেলে গিয়ে ওকে প্রপোজ করতে চাই। তবে মিন তো এখানে হোটেল ডেলুনার আসল সতীর বিষয়ে জানতো না, তাই চেন ওকে মানা করে দেয় এবং বলে তুই অন্য কোনো হোটেলে বুকিং করে নে। এতে মিনও রাজি হয়ে যায়। চেন যখন হোটেলে আসে তখন দেখতে পাই চন্দ্রগ্রহণের জন্য সকল কর্মচারীরা অনেক বেশি এক্সাইটেড আর হোটেলটা ভালোভাবে সাজাচ্ছে। তখনও একটি সাদা গোলাপ নিয়ে ম্যানুয়ালকে উপহার দেয়। এখানে আমরা দেখতে পাই ওদের মধ্যে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠেছে। আর এদিকে আমরা মিনকে দেখতে পাই, যে তো হোটেলে নিজের গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। তবে অনেক সময় হয়ে যাওয়ার পর ওর গার্লফ্রেন্ড আসে না। তখনই হঠাৎ করে ও একটি মেসেজ পায়। এতে ও তাড়াহুড়ো করে বাড়ির দিকে ছুটে যায়। মূলত ওর গার্লফ্রেন্ড ভেরিনিকা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং ওর আত্মাও সামনে আসে। যেন খবর পেয়ে সেখানে আসে। তবে মিন এখানে পাগলের মতো করছিল। চ্যান ওকে কোনো মতে বোঝায় এবং বলে ভেরিনিকা সত্যি মারা গেছে। চ্যান এখানে ওকে হোটেল ডেলুনার আসল সত্যির বিষয়েও জানায়। যেহেতু আজ চন্দ্রগ্রহণ, তাই যে কোনো মানুষ হোটেলে যেতে পারবে। তাই চ্যান ওকে নিয়ে হোটেলে যায় আর সেখানে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সুযোগ করিয়ে দেয়। চন্দ্রগ্রহণের আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। তো সেই সুযোগে মিন শেষবারের মতো নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। মিন এখানে অনেক বেশি কান্না করছিল, তবে শেষমেশ ওর গার্লফ্রেন্ডকেও চলে যেতে হয়। এরপরের সিনে আমরা জিনসুকে দেখতে পাই, যে হঠাৎ জিওনকে দেখে চিনে ফেলে যে এটাই সেই সিরিয়াল কিলার। তাই ও তখন জিওনের পিছু করে। তবে জিওনও এটা খেয়াল করে আর ও এটাই চাচ্ছিল যেন জিনসু ওর পিছু পিছু আসুক, যাতে ও জিনসুর ক্ষতি করতে পারে। তবে জিনসু সেখানে একা যায় না, বরং আগে চেনকে ডেকে পাঠায়। এটা ছিল জিওনের একটা স্পেস। তো চেন কোনো দ্বিধা ছাড়াই ভিতরে ঢুকে যায়। সেখানে ও একটি আত্মাকে দেখতে পায়। অপরদিকে ম্যানুয়ালকে দেখা যায় যে চেনকে খুঁজছিল। তখনই সেখানে গডেস মাগোর বোন চলে আসে আর ওকে সতর্ক করে বলে, তোমার একজন প্রিয় মানুষের জীবন এখন বিপদে আছে আর তোমার জীবনে সেই ব্যক্তি ফেরত আসতে চলেছে যাকে তুমি সব থেকে বেশি ঘৃণা করো। তবে ম্যানুয়ালের মাথায় শুধু এটুকুই যায়, ওর একজন প্রিয় মানুষ বিপদে আছে। ও বুঝতে পারে চ্যানের হয়তো কোনো বিপদ হয়েছে। অন্যদিকে আমরা চ্যানকে দেখি সেখানে জিওন আসে। জিওন ওর জন্য ওয়াইন আনতে যায়। তখন চ্যান সেই আত্মার কাছ থেকে জানতে পারে যে জিওনই ওকে খুন করেছে। জিওন যাদেরকে খুন করে তাদের এক ফোঁটা করে রক্ত সিরিঞ্জের ভিতরে সংরক্ষিত করে রাখে। আমরা দেখতে পাই ও এখন একটা সিরিঞ্জ নিয়ে সোজা চ্যানের উপরে অ্যাটাক করে দেয়। এতে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে ম্যানুয়াল তো চেনের জন্য অনেক বেশি চিন্তা করছিল, কারণ চেন ওর কল ধরছিল না। জিনসু বাইরে চেনের জন্য অপেক্ষা করছিল, তবে চেন তো বের হচ্ছিল না। হঠাৎ ও দেখতে পায় সেখানে পুলিশ সহ অনেক লোক জড়ো হয়েছে। এতেও বুঝতে পারে হয়তো চেনকে মেরে ফেলা হয়েছে। তাই ও তাড়াতাড়ি এই খবরটা সাংকে কল করে দেয় আর কান্না করতে থাকে। সাং এই খবর আবার ম্যানুয়ালকে দেয় আর বলে যে আমাদের ম্যানেজার চেন মারা গিয়েছে। এতে ম্যানুয়ালের তো অবস্থা খারাপ হয়ে যায়। তখনই হোটেলে চ্যান এসে পৌঁছায়। সবাই ভাবে এটা হয়তো চ্যানের আত্মা। তবে ম্যানুয়াল ওর কাছে গিয়ে ওর হার্টবিট অনুভব করতে পারে
আর বুঝতে পারে যে চ্যান বেঁচে আছে। এতে তো ও রেগে গিয়ে সাংকে পিটাতে শুরু করে আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মূলত চ্যান আগে থেকেই পুলিশকে কল করে দিয়েছিল আর তখন পুলিশও সেখানে পৌঁছে যায়। তবে পুলিশকে দেখা মাত্রই জিওন নিজেকেই আঘাত করে বসে। আর এরপর চ্যান এবং পুলিশরা মিলে ওকে হসপিটালে নিয়ে যায়। সিন প্রেজেন্টে আসলে দেখি চ্যান যায় ম্যানুয়ালের সাথে দেখা করার জন্য। ও তো অবাক হয়ে দেখতে পায় ম্যানুয়াল এখানে পুরো একটা ফার্মেসির ওষুধই কিনে এনেছে ওর জন্য, যেটাতেও ম্যানুয়ালকে বোঝায় আমার কিছুই হয়নি। অন্যদিকে আমরা জিওনকে দেখতে পাই যে তো হাসপাতালে অ্যাডমিট ছিল, তবে ও পালিয়ে সোজা হাসপাতালের রুফটপে চলে যায়। ততক্ষণে সেখানে চেনও পৌঁছে গিয়েছিল। জিওন চেনকে জিজ্ঞেস করে আত্মা কি সত্যি সত্যি হয়? চেন বলে হ্যাঁ। জিওন এটা জিজ্ঞেস করে এখন কি এখানে কোনো আত্মা রয়েছে? এতেও চেন হ্যাঁ বলে। আসলে সেখানে ম্যানুয়াল উপস্থিত ছিল, কারণ ম্যানুয়াল কিছুতেই চেনকে একা এখানে আসতে দিতে চাইছিল না। যাই হোক, এটা শোনা মাত্রই জিওন তখন নিজে থেকেই সেই ছাদ থেকে লাফ মেরে দেয় এবং ও সেখানেই মারা যায়। আর মারা যাওয়ার সাথে সাথেই জিওন হয়ে যায় একটা অতৃপ্ত আত্মা। তো ও আত্মা হয়ে চেনকে মারার জন্য যায়, তবে সময় মতো ম্যানুয়াল চেনকে বাঁচিয়ে নেয় আর ওর আত্মাকে শেষ করে দিতে চায়। তবে কোনো একটা অদ্ভুত শক্তি এসে জিওনের আত্মাকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। পরের দিন আমরা ম্যানুয়াল এবং চেনকে হসপিটালে দেখতে পাই। আসলে এখানে ওরা একটা মিশনে এসেছে, কারণ ডক্টর ক্যাং নামে একজন লোক নিজের বাচ্চা ছেলেকে অনেক দিন ধরে বাঁচিয়ে রেখেছে, যদিও তার ওই বাচ্চা ছেলে 3 বছর আগেই মারা যাওয়ার কথা ছিল। মূলত ডক্টর ক্যাং এবং ওই বাচ্চার মা মানে তার স্ত্রী নিজের লাইফ টাইম দিয়ে নিজেদের বাচ্চাদেরকে বাঁচাচ্ছিল, মানে নিজেদের জীবনী শক্তি নিজের বাচ্চাকে দিয়ে দিচ্ছিল। তবে নিয়ম অনুযায়ী বাচ্চাটিকে তো মরতেই হবে, এই কারণেই ম্যানুয়াল এখানে এসেছে বাচ্চাটির আত্মা নিয়ে যেতে। আসলে ম্যানুয়াল গ্রিম রিপারের সাথে একটা চুক্তি করেছে, যদি এই বাচ্চার আত্মাটাকেও নিয়ে যেতে পারে তাহলে গ্রিম রিপার নিজে থেকে জিওনের আত্মাকে বন্দি করে দেবে। তো এখন ওই বাচ্চাটির কাছে যায় এবং বাচ্চাটিকে বোঝায় তোমাকে বাঁচানোর জন্য তোমার মা বাবা নিজের জীবনী শক্তি দিয়ে দিচ্ছে, যার কারণে তারা এই বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তুমি কি তোমার মা বাবার এত কষ্ট দেখবে? এর থেকে ভালো তুমি আমার সাথে চলো। বাচ্চাটিও এতে রাজি হয়ে যায় এবং বলে আমার আত্মাকে নিয়ে যাও। অন্যদিকে আমরা গডেস মাগোকে দেখতে পাই যে সেই গাছের সামনে দাঁড়িয়ে ঝোনাকি পোকার দিকে তাকিয়েছিল। এখান থেকে ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে ক্যাপ্টেন কোচুং আসলে ম্যানুয়ালকে সে সময় ধোঁকা দেয়নি, বরং কারো একজনের সাথে চুক্তি করেছিল ম্যানুয়ালকে বাঁচানোর জন্য। সেই কারণে ম্যানুয়ালের বাকি ডাকাত সঙ্গীদেরকে মেরে ফেললেও ম্যানুয়ালকে সেই সময় মারা হয়নি। তবে ম্যানুয়াল যখন ক্যাপ্টেন কোচুংকে মেরে ফেলে তখন থেকেই ক্যাপ্টেন কোচুং এই ঝোনাকি পোকায় পরিণত হয়েছে আর সবসময় ম্যানুয়ালের আশেপাশেই রয়েছে। তবে ম্যানুয়াল সেটা কখনোই বুঝতে পারেনি। এবার দিন বর্তমানে আসে, যেখানে আমরা দেখতে পাই মিন নিজের গার্লফ্রেন্ডের জন্য পিৎজা বানাচ্ছিল, কারণ ও জানতে পেরেছে ভেরোনিকা এখনও হোটেল ডেল লুনায় রয়েছে। সবকিছু জানার পরে চ্যান যায় ম্যানুয়ালের কাছে অনুরোধ করতে আর বলে প্লিজ মিনকে একবার ভেরোনিকার সাথে দেখা করতে দাও, ও ওকে পিৎজা খাওয়াতে চায়। তবে এতে কিছুতেই ম্যানুয়াল রাজি হয় না, কারণ এটা হোটেলের রুলের বাইরে। এরপর ম্যানুয়াল হোটেলে ফিরে আসে এবং দেখতে পাই যে সেই গাছে পাতা জন্মেছিল আগে আর এখন ফুলও জন্মাতে শুরু করেছে। এতেও বুঝতে পারে ওকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, তাই ও চেনের সাথে দেখা করে আর বলে হয়তো খুব তাড়াতাড়ি আমাকেও তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এতে দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায় আর ম্যানুয়াল চ্যানকে কিস করে দেয়। অন্যদিকে আমরা সাংকে দেখতে পাই। জয়োকে বলে তোমার সাথে সিহুনের সম্পর্ক তো ভালোই চলছে, তবে তোমার তাকে বলে দেওয়া উচিত যে তোমার বোন মারা গেলেও তোমাকেও তার সাথে পরলোকে চলে যেতে হবে। সাং এতে মন খারাপ করে। তখনই ওই হোটেলে একজন লোকের আত্মা আসে। জয় তাকে দেখে চিনতে পারে আসলে ওকে যে আত্মীয়রা মেরে ফেলেছিল সেই আত্মীয়র শেষ বংশধরই হচ্ছে এই ছেলেটা। এদিকে ম্যানুয়ালের কাছ থেকে চেন জানতে পারে প্রত্যেক আত্মাকে পরপারে যাওয়ার আগে একটা শ্যাডো রিভার পার হতে হয়, যে ব্রিজটা অনেক বেশি লম্বা আর এই ব্রিজ পার হতে 48 দিনের মতো সময় লাগে এবং এই 48 দিনের মধ্যেই প্রতিটি আত্মা নিজেদের পৃথিবীতে থাকা সমস্ত স্মৃতি ভুলতে শুরু করে আর পরকালে চলে যায়। ম্যানুয়ালের থেকে সবাই এখানে চয়ের বিষয়েও জানতে পারে।
চইয়ের আত্মীয়রা ওকে প্রেগনেন্ট থাকা অবস্থায় মেরে ফেলেছিল। আর চইয়ের পেটে ছিল একটা মেয়ে, মানে চইয়ের মেয়ে। তো চই এখন নিজের মেয়ের কথা মনে করে অনেক বেশি মন খারাপ করে বসে থাকে। তবে তখন চেন ওর মন ভালো করার জন্য অদ্ভুত একটা পোশাক পরে ওর সামনে আসে, যেটা দেখে চই তো প্রথমে ভয় পেয়ে যায়। তবে এর দরুন ও নিজের মেয়ের কষ্টটা একটু ভুলতে পারে। এদিকে গডেস মাগো বলতে থাকে ক্যাপ্টেন কোচুং ঝোনাকি পোকার রূপ নিয়ে সেই শুরু থেকে ম্যানুয়ালের সাথে রয়েছে, যদিও ম্যানুয়াল কখনোই ক্যাপ্টেন কোচুংকে দেখতে পায়নি। তবে এবার আমরা দেখতে পাই ম্যানুয়াল তো ওই ঝোনাকি পোকাটাকে লক্ষ্য করে এবং কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন দেখা যায় যে ওদের সাথে দেখা হয়ে যায় গডেস মাগোর 3 নাম্বার বোনের। তো গডেস মাগোর এই 3 নাম্বার বোন চেনকে বলে হোটেলে আসা প্রথম গেস্টের তুমি ভালোভাবে খেয়াল রেখো। তবে চেন তো জানেই না যে হোটেলে প্রথম গেস্ট আসলে কে। অপরদিকে আমরা মিনের অতৃপ্ত আত্মাকে দেখতে পাই, যে তো মিনের পিছু লেগেছিল মিনের ক্ষতি করার জন্য। তবে সময় মতো সেখানে গ্রিম রেপার চলে আসে, আর তাকে দেখে সেখান থেকে জিওন তাড়াতাড়ি পালিয়ে যায়। গ্রিম রেপার এই বিষয়ে ম্যানুয়ালকে জানায়। এতে ম্যানুয়াল তখনই মিনের কাছে চলে যায় এবং মিনকে সবসময় আলোতে থাকতে বলে, কারণ জিওনের সেই আত্মা শুধুমাত্র অন্ধকারেই আসতে পারে আর ক্ষতি করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই জিওনের আত্মা তো মাইরার পিছু নিয়েছিল মাইরার ক্ষতি করার জন্য। তবে সময় মতো সিনেমা হলে চেন এবং ম্যানুয়াল পৌঁছে যায়। এখানে দেখা যায় জিওন মাইরার কোনো ক্ষতি করতে না পারলেও অফিসার পার্ককে ঘায়াল করে দিয়েছিল। ম্যানুয়াল এখান থেকে জানতে পারে মাইরা এবং অফিসার পার্ক একে অপরকে ডেট করছে আর একসাথেই সিনেমা দেখতে এসেছিল। এতেও বেশ রেগে যায় এবং মাইরাকে হুমকি দিয়ে বলে যা ইচ্ছে করো, কিন্তু অফিসার পার্কের জন্য কোনো রকম ক্ষতি না হয়, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তো এরপর হোটেলে আসার পরে ম্যানুয়াল চেনকে সব সত্যিটা জানায়। সেদিন বিয়ের রাতে আসলে ও ক্যাপ্টেন কোচুংয়ের উপরে অ্যাটাক তো করেছিল, কিন্তু কোচুংকে মারেনি। তবে কোচুং নিজ থেকেই সেই তলোয়ার নিজের পেটে ঢুকিয়ে নেয় এবং ম্যানুয়ালকে জড়িয়ে ধরে বলে আমি সবসময় তোমার সাথেই থাকবো। ম্যানুয়াল তো পুরো স্তব্ধ হয়ে যায়। তবে এরপর ও পুরো প্রাসাদটা আগুনে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে হোটেল ডেল লুনা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাথে নিজের এবং নিজের ডাকাত সঙ্গীদের জিনিসপত্রও নিয়েছিল, মানে সেগুলো আগুনে পড়তে দেয়নি। সিন এবার বর্তমানে আসে, যেখানে আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। বাচ্চা ছেলেটি এখানে একজন বাস ড্রাইভারকে বলে আমাকে এই হোটেলে পৌঁছে দিতে, যেটা ছিল হোটেল ডেল লুনা। তোর কথা মতো বাস ড্রাইভার সেখানে ওকে পৌঁছে দেয়। মজার ব্যাপার হলো ছেলেটিও অনায়াসে হোটেল ডেল লুনাতে চলে আসে। ওই ছেলেটির কাছ থেকে জানতে পারে যে ছেলেটি এখনও বেঁচে আছে। তবে ওর মা নাকি ওকে স্বপ্নে গিয়ে এই হোটেলের কথা বলেছে এবং শেষবারের মতো দেখা করার জন্য বলেছে। তো চই এই বিষয়ে চেনের সাথে কথা বলতে গেলে চেন এখানে এসে দেখতে পায় বাচ্চাটি তো সেখানে নেই। চেন একজন গেস্টের কাছ থেকে জানতে পারে বাচ্চাটা নাকি পরপারে যাওয়ার ট্যানেলের কাছে গিয়েছে। এতেও তাড়াতাড়ি বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে আসার জন্য চলে যায়। এদিকে এরা তো বাচ্চাটিকে পেয়ে গিয়েছিল, যেখান থেকে ম্যানুয়াল জানতে পারে চেন নাকি বাচ্চাটিকে খোঁজার জন্য ওই ট্যানেলের কাছে গিয়েছে। এতে তো ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা চেনকে সেই ট্যানেলের মধ্যে দেখতে পাই, যেখানে ওর সামনে সেই ঝোনাকি পোকা চলে আসে, মানে ক্যাপ্টেন কোচুংয়ের আত্মা। তো এরপর দেখা যায় চেন বাইরে বেরিয়ে আসতেই সেখানে ম্যানুয়াল হাজির হয়ে যায় এবং তাড়াতাড়ি গিয়ে ওকে জড়িয়ে ধরে। এ সময় চেনও ওকে জড়িয়ে ধরে। তবে ম্যানুয়াল অবাক হয়ে দেখতে পায় চেন ওকে ঠিক সেইভাবে জড়িয়ে ধরেছে যেভাবে ক্যাপ্টেন কোচুং ওকে জড়িয়ে ধরতো। তাই ওর সন্দেহ হয়। ম্যানুয়াল অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি আসলে কে। সিন এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখতে পাই ম্যানুয়ালের সকল ডাকাত সঙ্গীদেরকে মেরে ফেলা হয়েছে। তখন কিছু সৈন্যরা ডাকাতদের সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেওয়ার জন্য নিয়ে যেতে থাকে। তবে কোচুং ওদেরকে আটকায় এবং সেগুলো নষ্ট করতে নিষেধ করে। কোচুং সেখান থেকে একটা সিতার নেয়, যেটা ম্যানুয়ালের ছিল। তো ম্যানুয়ালের কথা মনে করে ইমোশনাল হয়ে যায় এবং ও যে হেয়ারপিনটা এনেছিল ম্যানুয়ালকে দেবে বলে সেটা ওর সাথেই রেখে দেয়। সিন বর্তমানে আসলে দেখা যায় চ্যান এখন নিজের হুঁশে ফিরে এসেছে। এ থেকে আমরা বুঝতে পারি হয়তো কোচুংয়ের আত্মা কিছুক্ষণের জন্য ওর মধ্যে চলে এসেছিল। চ্যানের এখানে মনেও ছিল না যে ও কখনোই ট্যানেলের মধ্যে গিয়েছিল। তবে ম্যানুয়ালের বিশ্বাস হয় না, ওর মনে হচ্ছিল যে কোচুংয়ের আত্মা এখনও চ্যানের মধ্যেই রয়েছে। তবে চ্যান ওকে বোঝায় যে আমার কিছুই মনে নেই,
এরপর ম্যানুয়াল চ্যানের বুকে হাত রাখে এবং ওর হার্টবিট অনুভব করে বুঝতে পারে এটা কোচুং নয় বরং আসলেই চ্যান। এতে ও স্বস্তি পায়। চেন এখানে ম্যানুয়ালকে জানায়, আমি আমার লাস্ট স্বপ্নে ক্যাপ্টেন কোচুংয়ের কাছে একটা হেয়ারপিন দেখেছিলাম যেটার উপরে একটা মুন সাইনও ছিল। ওই হেয়ারপিনটা কি তোমার? ম্যানুয়াল বলে, না, এরকম কোনো হেয়ারপিনই আমি চিনি না। কিন্তু এরপরই দেখা যায় গডেস মাগো এসে সেই হেয়ারপিনটা ম্যানুয়ালকে দেয়। ম্যানুয়াল দেখেই চিনতে পারে চ্যান যে হেয়ারপিনের কথা বলেছিল এটাই সেটা। ম্যানুয়ালের তো মাথা খারাপ হয়ে যায়। তার মানে কি ক্যাপ্টেন কোচুং ওর আশেপাশেই রয়েছে? ও গডেস মাগোকে সোজাসুজি জিজ্ঞেস করে, চ্যান আসলে কে? চ্যানই কি হচ্ছে ক্যাপ্টেন কোচুং? গডেস মাগো এর কোনো উত্তর দেয় না আর বলে, তোমার পুরনো ভালোবাসার মানুষটা তোমার জীবনে ফিরে এসেছে। এগুলো শুনে ম্যানুয়াল অনেক বেশি কনফিউশনে পড়ে যায়। ওর মনে হতে থাকে তাহলে কি চেনি ক্যাপ্টেন কোচুং? এটা ভাবতেই ওর অনেক বেশি রাগ হয়, কারণ আগের জন্মে তো কোচুংয়ের কারণেই ওর ডাকাত সঙ্গীদেরকে মরতে হয়েছিল। তো ম্যানুয়াল এত বেশি রেগে গিয়েছিল যে ও সোজা গিয়ে চ্যানের বুকে সেই হেয়ারপিনটা গেঁথে দেয়। তবে না, আমরা দেখতে পাই এটা শুধুমাত্র ওর একটা স্বপ্ন ছিল। এরপর চেন যায় গ্রিম রিপারের সাথে দেখা করতে, যে হোটেলের প্রথম গেস্ট কে ছিল এটা জানার জন্য। গ্রিম রিপার এখানে বলে হোটেলের যে প্রথম গেস্ট ছিল সে আজও পরকালে যায়নি, আর কেউ তাকে দেখতেও পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যানুয়াল সেই হেয়ারপিনের সাথে নিজেকেও অভিশপ্ত করে নেয় এবং নিজেকে সেই হেয়ারপিনের সাথে জড়িয়ে নেয়। তখন সেখানে জিওনের আত্মা আসলে ম্যানুয়াল সেই হেয়ারপিনটা ওকে দিয়ে দেয়। জিওনের আত্মা অনেক বেশি দুর্বল ছিল, এই কারণে সেই হেয়ারপিনটা নিয়ে নেয়, যার কারণে ওই হেয়ারপিন দ্বারা অনেক বেশি শক্তিশালী হতে পারবে। তখনই চেন সেখানে আসলে জিওনের আত্মা পালিয়ে যায়। ম্যানুয়াল এখানে চেনকে জানায়, খুব শীঘ্রই জিওনের আত্মা তোমাকে মারতে আসবে, আর আমি তোমাকে বাঁচাতে পারবো না, কারণ এখন আমি একজনের বশে আছি যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। চেন ম্যানুয়ালের কথার মানে বুঝতে পারে না। তো এরপর যখন ও হোটেলে ফিরে আসে তখন জানতে পারে ম্যানুয়াল নাকি নিজেকে সেই গাছের কাছে বন্দি করে নিয়েছে এবং হোটেলে এখন ইলেকট্রিসিটিও নেই, সব জায়গায় অন্ধকার। এসব দেখে চ্যান তখনই যায় গডেস মাগোর বোনের কাছে সমস্ত সত্যিটা জানতে। গডেস মাগোর বোন এখানে সেই জোনাকি পোকাটা দেখায় যেটা আসলে ক্যাপ্টেন কোচুংয়ের আত্মা ছিল। এতে চেনের কাছেও সবটা পরিষ্কার হয়ে যায় যে ও ক্যাপ্টেন কোচুং না। তাই ও এটা তাড়াতাড়ি ম্যানুয়ালকে বলার জন্য যেতে থাকে। তবে তার আগে গডেস মাগো ওকে জিওনের আত্মার থেকে সেই হেয়ারপিনটা আনতে বলে। এতে প্রথমে চ্যান হেয়ারপিনটা উদ্ধার করতে যায়, তবে এখানে জিওনের আত্মা শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই ও এখানে চেনকে মারতে থাকে। চেন কোনো মতে ওকে বোকা বানিয়ে হেয়ারপিনটা নিয়ে নেয়, তবে ও তখনই চেনকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তার আগেই সেখানে গ্রিম রিপার চলে আসে এবং জিওনের আত্মাকে বন্দি করে নিয়ে যায়। এরপর হোটেলে ফিরে এসে চেন হেয়ারপিনটা ম্যানুয়ালকে ফেরত দিয়ে দেয় আর সত্যিটা জানায়। এবার অবশেষে ম্যানুয়ালও বিশ্বাস করে যে চেন আসলে ক্যাপ্টেন কোচুং নয়। এরপর আমরা দেখতে পাই মাইরা এবং অফিসার পার্ক একসাথে হোটেল ডেল লুনাতে আসে চেনের সাথে দেখা করার জন্য। তখন সেখানে কিম এসে ওদেরকে একটা ড্রিঙ্ক দেয়। ড্রিঙ্কটা খাওয়ার সাথে সাথে এখানে ওরা অজ্ঞান হয়ে যায়। সিন এখান থেকে আবারও আগের জন্মে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন কোচুং তো সত্যি সত্যি অপেক্ষা করছিল ম্যানুয়ালের জন্য। তবে তখনই সেখানে মাইরা চলে আসে। মাইরা ছিল এখানকার রাজকুমারী এবং ওর বাবা ছিল রাজা। তো মাইরা এখানে জানায়, আমার বাবা জেনে গিয়েছে যে তুমি ডাকাতদের সাথে জড়িত আছো, তাই তিনি আজই লোক পাঠাচ্ছে সেই ডাকাতদেরকে মেরে ফেলার জন্য। তবে আমার কাছে একটা উপায় আছে, তুমি যদি ডাকাতদের মধ্যে কিছুজনকে মেরে ফেলো এবং আমার বাবার কাছে প্রমাণ করতে পারো তুমি নির্দোষ, তাহলে হয়তো বাবা ডাকাতদের মধ্যে কিছু লোককে ক্ষমাও করে দিতে পারে। এটা শুনে কোচুং তখন সিদ্ধান্ত নেয় ও ম্যানুয়ালকে বাঁচাবে। তাই ও তখনই ডাকাতদের উপর অ্যাটাক করে এবং সবাইকে বন্দি করে, আর ইয়ানকেও সব কিছু জানায়। যেহেতু ইয়ান ম্যানুয়ালকে নিজের বোনের মতো ভালোবাসতো, তাই এখানে ও নিজের জীবনটা দিতেও রাজি হয়ে যায়। তো সিন বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই গডেস মাগো এখানে সমস্ত সত্যিটা ম্যানুয়ালকে জানিয়ে দেয়। আর তখনই জোনাকির রূপ থেকে আসল রূপে ক্যাপ্টেন কোচুং ওর সাথে দেখা করে। এখানে দুজনেই অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ ক্যাপ্টেন কোচুংকে পরকালে চলে যেতে হবে।
তখনই ম্যানুয়ালের চোখের পানি সেই হেয়ারপিনে পড়তেই ক্যাপ্টেন কোচুং আবারও ঝোনাকি পোকায় রূপ নেয়। গডেস মাগো বলে, ক্যাপ্টেন কোচুং এখন অনেক বেশি দুর্বল, তাই শ্যাডো রিভার পার হতে তোমাকে ওকে সাহায্য করতে হবে। ম্যানুয়াল এতে রাজি হয়ে যায়। তবে নিজের আগের জন্মের কথা ভেবে ও অনেক বেশি মন খারাপ করেছিল আর যেন ওকে কনসোল করে। পরের দিন ম্যানুয়াল কোচুংকে নিয়ে শ্যাডো রিভার পার হওয়ার জন্য চলে যেতে থাকে আর এই শ্যাডো রিভার পার হতে মোট 48 দিন সময় লাগে। এভাবেই 1 মাস কেটে যায়। সবাই তো ম্যানুয়ালের জন্য অপেক্ষা করছিল। অবশেষে ম্যানুয়াল কোচুংকে ব্রিজ পার করে দেয়। এ সময় কোচুং হাত বাড়িয়ে দেয় এবং ওকে ওর সাথে যেতে বলে। তবে ম্যানুয়াল তখন পিছন ঘুরে চলে যেতে থাকে, কারণ ও জানে যে হোটেলের সবাই ওর জন্য অপেক্ষা করছে। তাছাড়া চেনকেও তো ধুয়ে এসেছে। অন্যদিকে আমরা চেনকে দেখি যে ম্যানুয়ালকে মিস করে অনেক বেশি কান্না করছিল, কারণ ও জানতো ম্যানুয়াল যদি ফিরেও আসে তাহলেও ম্যানুয়ালকে পরকালে তো যেতেই হবে। অন্যদিকে আমরা গডেস মার্গো এবং গ্রিম রেপারকে দেখতে পাই। ম্যানুয়ালের যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই এখন হোটেলের নতুন মালিক লাগবে। তবে দেখা যায় সেই গাছ তো পুরোই শুকিয়ে গেছে, মানে কোনো ফুল নেই। কিন্তু হোটেলের নতুন মালিক যাকে বানাবে তাকে এই ফুলের রস খাওয়াতে হবে। গডেস মাগোর মনে আছে সে একবার চেনের বুকে সেই ফুল দিয়েছিল, মানে চেনের মধ্যে একটা ফুল আছে, তাই চেনই একমাত্র 200 বছর আগে অতীতে গিয়ে সেই ফুল আনতে পারবে। গডেস মাগো চেনকে অতীতে যাওয়ার জন্য বলে। চেনও এতে রাজি হয়ে যায়। এরপরই আমরা চেনকে দেখতে পাই যে অতীতে চলে এসেছে। এটা ছিল ম্যানুয়ালের 200 বছর আগের আর একটা জন্ম। তো ম্যানুয়ালকে এখানে এত হাসি খুশি দেখে চেন তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ম্যানুয়াল জিজ্ঞেস করে, তুমি কে আর কোথা থেকে এসেছো? চেন জানায় যে আমাকে গডেস মাগো পাঠিয়েছে সেই ফুল নিয়ে যেতে। এটা শোনা মাত্রই সবাই তো চেনকে অনেক খাতিরদারি করতে থাকে। ওকে অনেক অনেক খাবার খেতে দেওয়া হয়। তবে এখানে চেন খাবার খায় না, কারণ ও জানতো যদি ও খাবার খেয়ে ফেলে তাহলে ও এই অতীতেই আটকে যাবে। যদিও ও মনে মনে চাচ্ছিল এখানেই ম্যানুয়ালের সাথে থেকে যেতে, তবে এখন ওকে বর্তমান সময়ে ম্যানুয়ালের কাছে ফেরত যেতে হবে। এখানে চেন জানতে পারে গডেস মাগোর আরেকটা যমজ বোন এখানে আছে, যে সবাইকে সবসময় জ্বালাতন করে। তাই তখন ও সেই গডেস মাগোর বোনের সাথে একটা গেম খেলে, আর বাজি ধরে যদি আপনি হেরে যান তাহলে এখান থেকে আপনাকে চলে যেতে হবে। চেন অবশেষে গেমটা জিতে যায়, যেটাতে বাজির নিয়ম অনুযায়ী গডেস মাগোর বোন সেখান থেকে চলে যায়। এরপর চেন ফুল নিয়ে আবারও বর্তমান সময়ে ফিরে আসে। গডেস মাগোর থেকেও জানতে পারে যে ম্যানুয়াল অলরেডি চলে এসেছে। ও ফুলটা গডেস মাগোকে দিয়ে ম্যানুয়ালের সাথে দেখা করতে যায়। এতদিন পরে ম্যানুয়ালকে দেখেও তো ম্যানুয়ালকে জড়িয়ে ধরে, তার সাথে হোটেলের বাকি কর্মীরাও ম্যানুয়ালকে জড়িয়ে ধরে। এরপর সাং যায় জিনসুর সাথে দেখা করার জন্য, যেখানে নিজের বোনের ব্যাপারে ও জিনসুকে সবকিছু জানিয়ে দেয় আর বলে খুব তাড়াতাড়ি আমাকেও পরকালে চলে যেতে হবে, যেটাতে জিনসুর মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে ম্যানুয়ালও জানতে পারে যে হোটেলের নতুন মালিক খুঁজছে গডেস মাগো, এই কারণে ফুলের রসও বানাতে শুরু করে দিয়েছে। তো ও নিজের ভাগ্যটা মেনে নেয় এবং হোটেলের বাকি সব কর্মীদের সাথে নিজের বিদায় অনুষ্ঠান সেলিব্রেট করে, অনেক অনেক ছবি তোলে। এদিকে জিনসু কিছুতেই মেনে নিতে পারছিল না যে সাংওকে ছেড়ে চলে যাবে, তাই ও কিমের সাথে দেখা করে, যেখান থেকে ও কিমের কাছ থেকে জানতে পারে যে গডেস মাগো যে ফুলের রস বানাচ্ছে সেই ফুলের রস খেলেই যে কোনো ব্যক্তি হোটেলের মালিক হয়ে যাবে। তাই তখনই ও আর দেরি না করে সেই ফুলের রস চুরি করতে গডেস মাগোর বাড়িতে যায় এবং ফুলের রস চুরি করে এনে ম্যানুয়ালকে দিয়ে দেয়, যাতে ম্যানুয়াল এই রস খেয়ে আবারও হোটেলের মালিক হয়ে যায়। আর যদি ম্যানুয়ালও এখানে থাকে তাহলে ওর সাথে সাংও থাকতে পারবে। তবে চেন যখন এটা জানতে পারে তখনও ম্যানুয়ালকে বোঝায় এবং বলে, আমি চাইলেই কিন্তু 200 বছর আগে অতীতে তোমার সাথে থাকতে পারতাম, সুখে শান্তিতে থাকতে পারতাম, কিন্তু আমি তোমার কথা ভেবেই বর্তমানে ফিরে এসেছি, কারণ আমি ভাগ্যতে বিশ্বাস করি, যেটা ভাগ্যে আছে সেটা হবেই। অবশেষে ম্যানুয়ালও বুঝতে পারে যে চেন যা বলছে ঠিকই বলছে, তাই তখন ও সেই ফুলের রস ফেলে দেয়। চেন এখানে নিজের ভালোবাসার কথা ম্যানুয়ালকে জানায় এবং ওকে আই লাভ ইউ বলে। দুজনে এখানে অনেক বেশি খুশি ছিল। সিন এখান থেকেই আবারও পাস্টে চলে যায়, যেখানে আমরা একটা ছোট বাচ্চা মেয়ে এবং তার বাবাকে দেখতে পাই, যারা মোড়ে একটা গাড়ির কাছে পড়েছিল। তখন সেখানে গডেস মাগো এবং গ্রিম রেপার আসে। ছোট বাচ্চাটিকে দেখে মাগোর অনেক বেশি খারাপ লাগে
এর কিছুক্ষণ পরেই সেখানে একটা ছোট বাচ্চা ছেলে আসে, যেটা আর কেউ নয় বরং চেন। চেন দেখতে পায় যে এখানে ওই বাচ্চা মেয়েটা এখনো বেঁচে আছে, তাই ও মেয়েটাকে সাহায্য করে। এখান থেকে ও জানতে পারে এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে ম্যানুয়াল। তো আমরা বুঝতে পারি চেন এবং ম্যানুয়ালের সম্পর্ক বরং বহু জন্মের। সিন বর্তমানে আসে, আমরা কিনকে দেখতে পাই। কিমের এখন পরকালে যাওয়ার সময় হয়ে গেছে, তবে ওর মনটা বেশ খারাপ ছিল। এখান থেকে আমরা জানতে পারি ও ছিল একজন রাইটার, তবে কেউই ওর লেখা পছন্দ করতো না, সবাই ওকে অপমান করত। এই অপমান সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু এখন ওর শেষ ইচ্ছে ও একজন রাইটার হতে চায়। ম্যানুয়াল এতে রাজি হয়ে যায় ওর শেষ ইচ্ছে পূরণ করার জন্য, আর ওকে পারমিশন দিয়ে দেয় যে কোনো একজন বড় রাইটারের শরীরে ঢুকে নিজের একটা গল্প লিখতে। এতে কিমও সেটা করে এবং ওর ইচ্ছেটা পূরণ হয়। তারপরও পরকালে চলে যায়। এবার চইয়ের পরকালে যাওয়ার পালা। তার আগে ও নিজের প্রতিশোধ নিতে চলে আসে একজন প্রেগনেন্ট মহিলার কাছে। এখান থেকে জানা যায় এই মহিলাটা হচ্ছে ইউনের গার্লফ্রেন্ড, আর এই ইউনি হচ্ছে আগের জন্মে চইয়ের সেই হত্যাকারী, যে চইকে প্রেগনেন্ট থাকা অবস্থায় মেরে ফেলেছিল। তাই চই এখানে তার গার্লফ্রেন্ডকে মেরেই প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল। তবে এখানে এসেও জানতে পারে ইউন নাকি মেয়েটাকে ছেড়ে দিয়েছে। তাই এখন মেয়েটা ইউনকে অনেক বেশি ঘৃণা করে, তার সাথে নিজের বাচ্চাকেও মেয়েটা একাই বড় করবে। এটা শুনে চই তো ইমোশনাল হয়ে যায়। এদিকে সাংয়েরও পরকালে যাওয়ার সময় হয়েছিল। ও এ সময় নিজের বোনের ছোটবেলার রূপে বোনের সাথে দেখা করে। জিনসু যখন এই বিষয়ে জানতে পারে তখন ও গডেস মাগোর কাছে অনেক বেশি অনুরোধ করে যাতে সাংকে এখানেই রেখে দেওয়া হয়। তবে গডেস মাগো ওর কোনো কথা শোনে না। এরপর শেষ বিদায় দিয়ে সাং চলে যেতে থাকে। এ সময় সাংও কান্না করছিল আর জিনসু অনেক বেশি কান্না করছিল। অবশেষে চইও ঠিক করে ও প্রতিশোধ নেবে না। প্রতিশোধ নিতে গিয়ে ও কেন একটা ছোট্ট বাচ্চা যে এখনো পৃথিবীতেই আসেনি এবং তার মাকে কষ্ট দেবে, তাই ও প্রতিশোধ না নিয়ে পরকালের দিকে চলে যায়। ম্যানুয়ালও চেনকে সেই ওষুধটা ফিরিয়ে দেয়, যেটা কিনা খেলে ও আত্মাদের দেখা বন্ধ করে দেবে। চেনও সেটা নিয়ে নেয়। এরপর চেন যায় গডেস মাগোর বোনের কাছে দেখা করতে, যেখানে গডেস মাগোর বোনের থেকেও জানতে পারে আজকে রাতেই ম্যানুয়ালের সাথে ওর শেষ রাত। গডেস মাগোর বোন এখানে আরও বলে আজ রাতেই তুমি ম্যানুয়াল এবং তোমার অতীত সম্পর্কে একটা শেষ স্বপ্ন দেখতে পাবে। চেনের পর হোটেলে ফিরে আসে এবং ম্যানুয়ালের সাথে অনেকটা সময় কাটায়। ম্যানুয়ালও জানতো এবার ওকে চলে যেতে হবে। তো দুজনে এখানে একসাথেই ঘুমিয়ে পড়ে, আর চেন ঘুমানোর সাথে সাথেই স্বপ্নে দেখে, যেখান থেকে ও জানতে পারে ম্যানুয়াল এবং ওর সম্পর্ক শুধু এই জন্মেরই নয় বরং বহু জন্মে থেকেই চলে আসছে। তো ঘুম থেকে উঠে ও এই ব্যাপারে ম্যানুয়ালকে জানায়, যেটাতে ম্যানুয়াল অনেক বেশি খুশি হয়ে যায় যে ওদের সম্পর্কটা শুধু এই জন্মেরই নয় বরং আগের জন্ম থেকেই চলে আসছে। যাই হোক, এরপর চলে আসে বিদায়ের মুহূর্ত। ম্যানুয়ালকে চলে যেতে হবে। দুজনে এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর দুজন একে অপরকে জড়িয়ে ধরে কথা দেয় ওরা দুজন আবারও এক হবে, একে অপরের জন্য অপেক্ষা করবে। এরপর ম্যানুয়াল সেখান থেকে চলে যায়। ম্যানুয়াল চলে যেতেই আমরা দেখতে পাই হোটেল ডেল লুনা গায়েব হয়ে যায়। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। আমরা জিনসু এবং চেনকে একসাথে দেখতে পাই। চেন আসে সেই পেন্টিংটা দেখার জন্য, যে পেন্টিংটা সেই বাঘের জঙ্গলের ছবি ছিল। ওখানে দাঁড়িয়েই ও ম্যানুয়ালের কথা চিন্তা করতে থাকে। সিন এখান থেকে কাট হলে আমরা দেখতে পাই একটা পার্কের দৃশ্য, যেখানে হোটেলের সকল কর্মচারীরা একসাথে ছিল এবং অনেক বেশি খুশি ছিল। সেই পার্কেরই একটা বেঞ্চে আমরা চেনকে বসে থাকতে দেখি। তখনই সেখানে ম্যানুয়াল চলে আসে এবং দেখতে পাই যে দুজনেই একসাথে অনেক বেশি খুশি ছিল। 맞네. 늦게 올 줄 알았더니. 너 기다릴까봐 빨리 왔지. 언젠가 언젠가 시간을 건너 어느 생엔가 우리가 같이 한다면 그 생에선 당신 곁에서 늘 함께이기를 바라봅니다. 그때 우리는 서로 마주보며 꿈을 꾸고 안고 웃으며 아주 오래오래 서로의 옆에서 행복할 겁니다. তো এই সিনটা দ্বারা হয়তো এটাই বোঝানো হয়েছে চেনেরও মৃত্যুর পরে ও আফটার লাইফে গিয়ে ম্যানুয়ালের সাথে সুখে শান্তিতে আছে, বা হয়তো চেন কোনো স্বপ্ন দেখছে। যাই হোক, ডিরেক্টর এটা পরিষ্কার করে বলেনি।
ড্রামার একেবারে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই হোটেল ডেলুনার নতুন একজন মালিক আনা হয় এবং হোটেলের নাম বদলে হোটেল ডেলুনা থেকে হোটেল ব্লু মুন রাখা হয়। আর এখানেই আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন ড্রামা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।